একটু সময় যাতে নষ্ট না হয়, যেখানে ক্লাস শেষ হবে আমি সেখান থেকে জয়েন করব, এবং আমি জয়েন করার পরই তোমাদের সাথে সিক্রেট কোড শেয়ার করে দেবো। এবার তারপরে যদি তোমরা পারমিশন দাও তাহলে আমি অবশ্যই তারপর কথা বলবো, আর যদি তোমরা পারমিশন না দাও তাহলে অবশ্যই তারপর আর কোনো কথা বলবো না। ঠিক আছে? অলরেডি স্যার জয়েন করে গেছেন 6টা 1। তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে, বা বলে দিয়েছি এই কয়েকদিন বন্ধ থাকবে। এর পরবর্তীতে কিন্তু মাইক্রোফোন সম্পূর্ণ খোলা থাকবে, অর্থাৎ লাইভ ক্লাসে তোমরা সরাসরি কোশ্চেন করতে পারবে, তোমাদের যে কোনো রকম ডাউট লাইভ ক্লাসের মধ্যে ক্লিয়ার করতে পারবে, মানে সরাসরি মাইক্রোফোন ইউজ করে। তো আপাতত যদি খুব অসুবিধা না থাকে বা কোনো অসুবিধা রয়েছে, তবেই তোমরা মেসেজ বক্স ইউজ করো, কারণ মেসেজ বক্স অপ্রয়োজন ইউজ করো না, তাতে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু খুব অসুবিধা হয়। ঠিক আছে? একটু প্লিজ অ্যাক্টিভ থেকো, পজিটিভ থেকো, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। স্যার যেমনটা বললেন যে তোমরা ধৈর্য ধরে ক্লাসটা শোনো। আর আমাদের সিলেবাস একটু চেঞ্জ হয়েছে, তো তোমাদের অল্প মানে সিলেবাসটা একটু দেখিয়ে দিয়ে তারপর আমরা ক্লাসে ডাইরেক্ট চলে যাব। তো তোমরা ভালো করে দেখো, এখনো যারা জয়েন করোনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও। আমি কিন্তু ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি, তো আমরা আশা করি দেখতে পাচ্ছ। তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা সবাই একটু জানিয়ে দাও, এবং সবাই দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। চলো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো দেখো, যেটা প্রথমেই বললাম, আমাদের কিন্তু সিলেবাস বছরে কিন্তু একটু চেঞ্জ হয়েছে একদম। তো চলো আমরা দেখে নিই একটু। তো দেখো আমাদের প্রথমে কিন্তু এবছর যে পরীক্ষাটা হবে মানে নেক্সট ইয়ার জানুয়ারি মাসে হবে। তো সময় কিন্তু আমাদের বেশি কিন্তু আর বাকি নেই, হাতে একদমই অল্প সময় আছে। যারা এখনো প্রিপারেশন নিতে চাইছো তো ভালো করে মানে পরীক্ষাটা দাও, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। দেখো এখানে আমাদের জিকে তে কিন্তু এখানে 20 নাম্বার কিন্তু করে দেওয়া হয়েছে, এবং ইতিহাস ইত্যাদির পাশাপাশি সংবিধানের পাশাপাশি এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের দেখো এনএপি স্কুল লেভেল এডুকেশন যেটা ওয়েস্ট বেঙ্গল আছে সের উপরে কিন্তু কোশ্চেন কিছু দিতে পারে। জেনারেল অ্যাওয়ারনেস রুল অ্যান্ড রেগুলেশন এর উপরে থাকবে। এছাড়া আমাদের এলিমেন্টারি নলেজ অফ ট্র্যাডিশনাল কন্টেম্পোরারি পপুলার অফ কালচার ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, এই জায়গাটা থেকে আমাদের কিন্তু এবছর কোশ্চেন কিন্তু দেবে। ঠিক আছে? তো এই জায়গাটা তোমাদের ভালো করে রেডি করতে হবে। এই জায়গাটা আমি তোমাদের ডিটেলসে করিয়ে দেব আর্ট অ্যান্ড কালচার থেকে। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ইন্ডিয়ার যে সমস্ত বিভিন্ন জায়গাগুলো রয়েছে, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, ভারতের বিভিন্ন নৃত্য থেকে শুরু করে বিভিন্ন উৎসব থেকে শুরু করে বিভিন্ন উপজাতি থেকে শুরু করে এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করবে এবছর। ঠিক আছে? তো কালচারটা আমাদের ভালো করে কিন্তু এখানে দেখতে হবে। তারপর কম্পিউটার এনভায়রনমেন্ট থেকেও কিছু কোশ্চেন দেবে। আর আমাদের কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, দেখো এখানে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স তোমাদের এখানে বলে দিয়েছে। তো এই জায়গাটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটাই কিন্তু রেডি করতে হবে। তো এই জায়গাটা তোমাদের আগে আলাদা ছিল, ঠিক আছে? 15 নাম্বার আগে আমাদের আলাদা ছিল, এখন কিন্তু এখানে একসাথে জিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের কিন্তু আদার্স যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোও কিন্তু দেখে যেতে হবে। ঠিক আছে? তো ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে ঠিক কথা, কিন্তু তোমাদের আদার্স কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু রেডি করতে হবে। তারপর দেখো আমাদের এখানে স্পোর্টস কিন্তু বলে দিয়েছে যে খেলাধুলা থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবার খেলাধুলা থেকে আমাদের দুই ভাবে কোশ্চেন সাধারণত এসে থাকে। একটা আমাদের স্ট্র্যাটেজিক এর মধ্যে পড়ছে, যেগুলো আমাদের বিভিন্ন ধরো স্টেডিয়াম থেকে শুরু করে খেলার বিভিন্ন যে আমাদের স্পোর্টস রিলেটেড যে টার্ম গুলো রয়েছে সেগুলো থেকেও আমাদের কোশ্চেন আসে। এছাড়া আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও কিন্তু অনেক স্পোর্টস এর কোশ্চেন হয়, তো সেগুলো থেকেও কিন্তু এই জায়গাটায় তোমাদের কোশ্চেন আসবে। তো এগুলো কিন্তু ভালো করে রেডি করতে হবে। এবং লাস্টে দেখো আমাদের ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স। তো আমাদের সায়েন্সের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আবিষ্কার, তারা কি কি মানে কে কি আবিষ্কার করেছিলেন
তো এইগুলো থেকে আমাদের কোশ্চেন এবছর কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করবে, কিন্তু সিলেবাসে বলা হয়েছে। তো এই 10টা টপিক আমাদের কিন্তু দিয়েছে। তো এগুলো ভালো করে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু রেডি করতে হবে। কিছুটা সিলেবাস একটু মানে কিছুটা পরিবর্তন হয়েছে, বাদ বাকি আগে যেরকম সেম ছিল সেরকমই কিন্তু থাকছে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের ইংলিশ 10 নম্বর করে দেওয়া হয়েছে, 15 নম্বর আগের বারে ছিল। আর আমাদের রিজনিং এখানটা নতুন যোগ হয়েছে, আর আমাদের অ্যারিথমেটিক কিন্তু 20 নম্বর থাকছে। তো এই হচ্ছে তোমাদের গ্রুপ সির সিলেবাস। গ্রুপ ডির ক্ষেত্রেও ঠিক একইভাবে, যে তোমরা গ্রুপ সিটা যদি কমপ্লিট করো, গ্রুপ ডিটাও কিন্তু তোমাদের একইভাবে এখানে দেখো স্পোর্টস থেকে শুরু করে কম্পিউটার, ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি যে পার্ট গুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের রেডি হয়ে যায়। তো আলাদা করে গ্রুপ ডি তৈরি করার কোনো প্রয়োজন পড়ছে না, উল্টে এখানে আরেকটু সিলেবাস কম আছে। তো গ্রুপ সি যারা রেডি করবে, গ্রুপ ডিটা কিন্তু একইভাবে তোমাদের রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের আগের বছর এটা আমাদের কোশ্চেনটা ছিল। তো এবছর এই কোশ্চেনটা আমাদের খুব একটা আর কাজে লাগবে না, তবে তোমাদের আমি দিয়ে রাখছি কোশ্চেনটা তোমাদের দেখার জন্য যে আগের বছরে কি টাইপের কোশ্চেন, কোন লেভেলে কোশ্চেন হয়েছিল, ঠিক আছে। তো যদিও আমাদের দেখো এখানে এই প্যাটার্নটা কিন্তু পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওই প্যাটার্নে কিন্তু আর হবে না। তো এখানে মোটামুটি তোমরা জিকে গুলো দেখতে পারো, যে জিকে গুলো আমাদের আগের বছর কি টাইপের এসেছিল। যেমন দেখো এখানে রামসার সাইট জিকে জিজ্ঞাসা করেছিল রামসার সাইট থেকে। তো আমাদের এটা জলাভূমিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। তারপর আমাদের বিভিন্ন কম্পিউটার থেকেও দেখো এখানে আমাদের জেপিইজি আমাদের ফুল ফর্ম কিসের, ঠিক আছে, কম্পিউটার থেকে এবছরও কিন্তু কোশ্চেন আসবে। তারপর দেখো আমাদের বিভিন্ন যে জায়গাগুলো, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, পাহাড় পর্বত থেকেও কিন্তু এগুলো রেডি করতে হবে তোমাদের, পাহাড় পর্বত, ঠিক আছে। তারপর আমাদের ধরিত্রী দিবস, বিভিন্ন ডে গুলো যেগুলো রয়েছে, বিভিন্ন ইম্পর্টেন্ট ডে, ঠিক আছে, এগুলো থেকেও তোমাদের এবছরও কোশ্চেন দেবে। তোমাদের রিসেন্ট যে পুলিশের পরীক্ষা হয়ে গেল কনস্টেবলের, ওখানে আমি বারবার আমাদের যে ব্যাচ রয়েছে বলেছিলাম যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো ওখান থেকে কিন্তু কোশ্চেন কমন এসেছে, ঠিক আছে, একটা কোশ্চেন এসেছে ডে থেকে, একটাই কিন্তু কমন ছিল। তো এবছর পুলিশের পরীক্ষা কনস্টেবল যেটা আগের রবিবার হয়ে গেল, হুবহু প্রচুর কোশ্চেন কিন্তু কমন এসেছে। তো তোমরা ভালো করে এগুলো দেখো, আশা করি তোমাদেরও কিন্তু হেল্প হবে। তো দেখো এখানে আমাদের পশ্চিমবঙ্গে কোনটা আমাদের বনভূমি অবস্থিত নয়, এই ধরনের ন্যাশনাল পার্ক থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। এবছরও কিন্তু এগুলো রেডি করতে হবে, এখান থেকে কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তারপর আমাদের দেখো ঝুম চাষ থেকে শুরু করে ইল্লোরা গুহা, এই ধরনের জিকে গুলো নর্মালি জিজ্ঞাসা করা হয়েছিল। তো একটু আমাদের যেহেতু বললাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তো সেইগুলোকে টার্গেট করে কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু করতে হবে। দেখ এখানে আমাদের আবিষ্কার থেকে আগের বছরও কিন্তু কোশ্চেন এসেছিল, ঠিক আছে, আবিষ্কার থেকেও আগের বছর কোশ্চেন এসেছিল। তো এগুলো কিন্তু আমাদের আবিষ্কার এবছরও কিন্তু দেবে, কারণ সিলেবাসে কিন্তু বলে দিয়েছে। তো আজকে তোমাদের আবিষ্কারের নোটসটা করিয়ে দেব, তো এগুলো ভালো করে দেখে নেবে, এগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা এবছর করবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখানে আগের বছর অনেকগুলো দিয়েছিল, 15টা কারেন্ট অ্যাফেয়ার্স আগের বছর সিলেবাসে ছিল। এখন 20টা যেহেতু জিকে করে দিয়েছে, তো তোমরা ধরে রাখতে পারো 4 থেকে 5টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবছর আসবে, 4 থেকে 5টা কোশ্চেন। বাদ বাকি তোমাদের ধরে নাও 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু স্ট্যাটিক জিকে থেকে কিন্তু আসবে। অর্থাৎ টোটাল 8 থেকে 12টার কাছে, 8 থেকে 10টা ধরে রাখো কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকে কিন্তু আসবে, ঠিক আছে। তো এই দুটো জায়গায় ভালো করে তোমরা অবশ্যই রেডি করবে। এই নয় কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিয়েছে মানে তোমরা ধরে নেবে যে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না, এরকম কিন্তু ব্যাপার নয়, কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। ইকোনমিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু বলে দিয়েছে, ওই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আমাদের আদার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও দিয়ে দিতে পারে। তাই আমরা কোনো রিস্ক নেব না, আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অন্তত 6 মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেডি করে যাব, ঠিক আছে, অন্তত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলসে কিন্তু পড়ে যাব, না হলে কিন্তু আমরা ফেঁসে যেতে পারি। কারণ একটা কোশ্চেন ছাড়া মানে তোমরা দেখেছো এখানে কত নাম্বার পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 1 নাম্বারও কিন্তু আমাদের এখানে ছাড়া যাবে না, জিকে তে আমাদের টার্গেট অবশ্যই 20-তে 20 থাকবে। তো
তো বোঝা গেল তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর ছিল, সেখান থেকে কমে তোমাদের কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এবং 4 থেকে 5টা কোশ্চেন আমাদের স্ট্যাটিক জিকে থেকে থাকবে। অর্থাৎ টোটাল 10 নম্বর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকেই থাকবে। তো আমি যেটা তোমাদের পড়িয়ে থাকি, তোমাদের বলেই প্রথমে বলে দিই যে আমি কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকেটাই কিন্তু পড়িয়ে থাকি। বাদ বাকি অন্যান্য আলাদা স্যারেরা রয়েছে যারা তোমাদের বাকি যে জিকের যে সাবজেক্ট গুলো রয়েছে তাদের সেগুলো তোমাদের গাইড করবে, ঠিক আছে। যেমন দেখো আমাদের স্পোর্টস থেকে আমি বললাম, স্পোর্টস আমাদের লিখেই দিয়েছে খেলাধুলা থেকে কোশ্চেন আসবে। দেখো স্পোর্টস থেকে আমাদের প্রচুর কোশ্চেন হয়, আমি তোমাদের বলেছি যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস থেকেও দিতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স। ধরো এবছর জিজ্ঞাসা করলে যে এবছর আমাদের মহিলা বিশ্বকাপ কারা জিতেছে, ঠিক আছে, তো এটাও আমাদের খেলাধুলার থেকেই কোশ্চেন যে মহিলা বিশ্বকাপ কারা জিতেছে। আবার ধরো দিল এই ধরনের কোশ্চেন যে কোন খেলার সঙ্গে কে যুক্ত, তো এই ধরনের কোশ্চেনও দিতে পারে। বা তো আমাদের বিভিন্ন স্টেডিয়াম বা বিভিন্ন খেলার যে টার্ম, বিভিন্ন যে কাপ গুলো রয়েছে, যেমন ধরো জিজ্ঞাসা করলো সন্তোষ ট্রফি, ঠিক আছে, সন্তোষ ট্রফি আমাদের কোন খেলার সাথে যুক্ত। তো স্পোর্টস থেকে এই টাইপের বিভিন্ন টাইপের কোশ্চেন গুলো কিন্তু জিজ্ঞাসা করবে। তো এগুলো কিন্তু ভালো করে রেডি রাখতে হবে, কারণ স্পোর্টস বারবার বলে দিচ্ছি, স্পোর্টস কিন্তু বলেই দিয়েছে আসবেই আসবে, ঠিক আছে। দেখো বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার, আগের বছরও কোশ্চেন এসেছিল, আবিষ্কার থেকে কিন্তু এবছরও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করবে, কারণ আমাদের বলেই দিয়েছে। তো আমি তোমাদের আবিষ্কারের নোটসটা আজকে কিছুটা দিয়ে দেব, তো আবিষ্কার গুলো ভালো করে করবে। রিসেন্ট যে পুলিশের পরীক্ষা হয়ে গেল ওখান থেকে আবিষ্কার কিন্তু কমন এসেছে, ঠিক আছে। চলো আমরা নেক্সট ধাপে চলে যাচ্ছি। তাহলে তোমরা এই কোশ্চেন গুলো ভালো করে একটু জিকেটা ভালো করে দেখে নিও, বিশেষ করে জিকেটা তোমাদের যে কিভাবে কোশ্চেন, কি ধরনের কোশ্চেন এসেছে। তাহলে এর পরবর্তী আমরা পার্টে চলে যাচ্ছি। দেখো এর পরবর্তী পার্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেখো এই সমস্ত কোশ্চেন এবছর আমাদের পুলিশ যে কনস্টেবল পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে, রিসেন্টলি যে আমাদের 30/11/2025 যে পরীক্ষাটা হয়ে গেল, ওখানে কিন্তু এই কোশ্চেন গুলো হুবহু আমাদের নোটস থেকে কিন্তু কমন এসেছে, ঠিক আছে। যেমন দেখো একটা ডে জিজ্ঞাসা করেছিল আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়, ঠিক আছে, তো এটা কিন্তু কমন ছিল। তারপর দেখো আবিষ্কার থেকে আমি বললাম, আবিষ্কারের নোটস আমি দিয়েছিলাম। যে পুলিশের যে ব্যাচ রয়েছে, তো আবিষ্কারে দেখো একটাই কিন্তু জিজ্ঞাসা করেছিল যে আমাদের লিফট বা আমাদের এলিভেটর কে আবিষ্কার করেন। দেখো এই নোটস এর মধ্যে কিন্তু রয়েছে এলিজা ওটিস, ঠিক আছে। তো এই সমস্ত কোশ্চেন দেখো কমন এসেছে পুলিশের পরীক্ষায়, সমস্ত পরীক্ষাতেই দেখো আমাদের এগুলো কিন্তু কমন আসছে। তো এগুলো ভালো করে তোমরা দেখতে থাকো। দেখো 21শে আমাদের আন্তর্জাতিক যে যোগ দিবস যেটার কোশ্চেন এসেছিল নোটস থেকে কিন্তু এসেছে কমন। দেখো আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষাতে, দেখো এই সমস্ত কোশ্চেনও কিন্তু কমন এসেছে। দেখো আবুল ফজল আইনি আকবরী আবুল ফজল ফার্সি ভাষায় লেখা, দেখো নোটস এর মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এগুলো দেখো আমাদের সব কিন্তু নোটস এর মধ্যে থেকে এসেছে। তারপর দেখো আমাদের নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানা স্পর্শ করছে, দেখো এই কোশ্চেনটাও আমি আগের যে পুলিশ পরীক্ষা যেটা হলো তার আগের মানে 3-4 দিন আগেই আমাদের ক্লাস ছিল ব্যাচের, সেখানে কিন্তু পড়িয়েছিলাম। তো এখানে দেখো আমাদের কিন্তু এটাও কিন্তু কমন এসেছে, ঠিক আছে। তো এই সমস্ত কোশ্চেন গুলো ভালো করে তোমরা দেখবে, তোমাদেরও ফুল নোটস কিন্তু পাবে। তো ভালো করে এই জায়গাগুলো দেখো। এবার দেখো তোমাদের মনে হতে পারে যে স্ট্যাটিক জিকে যে স্যার বলছে যে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, তো আমরা বুঝলাম যে সাম্প্রতিক ঘটনা, কিন্তু স্ট্যাটিক জিকে জিনিসটা কি। তো স্ট্যাটিক জিকে মানে তোমার হচ্ছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই তারপর সংবিধান, এগুলোর বাইরে যে সমস্ত কোশ্চেন আমাদের পড়ে, ঠিক আছে, তো সেগুলোকে বলা হয় কি স্ট্যাটিক জিকে। যেমন ধরো বিভিন্ন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের তালিকা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন বা ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ, ঠিক আছে, বাঁধ থেকেও কিন্তু কোশ্চেন
বিভিন্ন পরীক্ষায় এখানে কিন্তু কমন আসে। তারপর দেখো ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, তার তালিকা, বিভিন্ন ভারতের প্রধান বন্দর সমূহ, বিভিন্ন যে পোর্ট গুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। ভারতের বিভিন্ন বন্দর, মূল তথ্য, ভারতের বিভিন্ন যে জলপ্রপাত বা ওয়াটারফল যেগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। ভারতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ যে কেন্দ্রগুলো রয়েছে, যেমন তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দেখো এখানে আমাদের তাপ বিদ্যুৎ, পারমাণবিক জলবিদ্যুৎ, এগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে ডিটেলসে, কারণ এখান থেকেও একটা করে কোশ্চেন দেবে। তারপর দেখো ভারতের বিভিন্ন নদী সমূহ, দেখো এইখান থেকেও আমি তোমাদের নোটস দিয়েছিলাম। এবছর কনস্টেবল পরীক্ষায় কিন্তু আমাদের কিন্তু পরীক্ষায়, পুলিশের পরীক্ষায় কিন্তু কমন এখান থেকে এসেছে। ঠিক আছে, এখানে একটা নদী রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, সেটা কিন্তু কমন ছিল। তারপর দেখো আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট স্পোর্টস স্টেডিয়াম, আমি বললাম স্পোর্টস থেকে বিভিন্ন কোশ্চেন আসবে। তো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রীড়া স্টেডিয়াম, এগুলোর ওপরে নোটস পাবে। টপ ব্র্যান্ডস কোম্পানি, শীর্ষ কোম্পানির যে মালিক, তার কারা কারা রয়েছে, যেমন গুগল থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে বড় বড় কোম্পানি রয়েছে তাদের মালিক, এবং ভারতের বিভিন্ন যে কোম্পানি রয়েছে রিলায়েন্স থেকে শুরু করে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে তাদের মালিক কে, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। রাজ্য ভিত্তিক ভারতের বিভিন্ন যে জাদুঘর বা মিউজিয়াম রয়েছে, ঠিক আছে, যেমন সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত, এই সমস্ত কোশ্চেন আমাদের পরীক্ষা জিজ্ঞাসা করে। তারপর দেখো আমাদের ভারতের বিভিন্ন পর্বত, দেখো পর্বতের কোশ্চেন আগের বছরও এসেছিল, তো এই জায়গাটাও আমাদের কিন্তু দেখতে হবে। বিভিন্ন যে পর্বত এবং তার যে দৈর্ঘ্য, ঠিক আছে, তো সেগুলো জিজ্ঞাসা করে। ভারতের পর্বত, পাহাড়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতের রাজ্য এবং সীমান্তবর্তী দেশ, দেখো এখানে পুলিশের পরীক্ষায় এটা থেকে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এগুলো থেকে আমাদের কোশ্চেন এখানেও দেবে। ঠিক আছে, কারণ আমাদের প্রতিবেশী দেশ, এগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হয়। তারপর দেখো ভারতের বিভিন্ন হিল স্টেশন, ভারতের বিভিন্ন রাজ্যের ডাক নাম, তারপর আমাদের বিভিন্ন যে জনপ্রিয় উৎসব, এই যে আর্ট অ্যান্ড কালচার যেগুলো বলছিলাম, আর্ট অ্যান্ড কালচার, ভারতের উৎসব, নৃত্য, ঠিক আছে, তো এই জায়গাগুলো আমাদের কিন্তু করতে হবে, কারণ এখান থেকে কিন্তু লিখে দিয়েছে সিলেবাসে যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন এবছর দেবে। ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখতে হবে। তো এই জায়গাগুলো বিভিন্ন নোটস খুব ডিটেলসে তোমরা পাবে। নদীর তীরে বিভিন্ন ভারতীয় শহর, ভারতের বিভিন্ন ফসল উৎপাদনকারী রাজ্য, যেমন ধরো গম উৎপাদনে প্রথম কে, তারপর ধান উৎপাদনে প্রথম কে, ঠিক আছে, এই সমস্ত যে কোশ্চেন গুলো আছে এগুলোর নোটস তোমরা পাবে। ভারতের বিভিন্ন মাটির ধরন, রাজ্য ভিত্তিক ভারতের লোকনৃত্য, বিজ্ঞান সম্মত নাম থেকে শুরু করে দেখো প্রচুর এরকম জিনিস রয়েছে। তো এগুলোর ওপর কিন্তু তোমাদের নোটস দিয়ে থাকি, যেগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু সাফল্য এসেছে। স্টুডেন্টরাই তোমাদের আগের দিনই ক্লাস একটা ব্যাচে বলছিল যে একজন স্টুডেন্ট, যে হ্যাঁ স্যার আগের দিন আমাদের করালেন, সত্যি কিন্তু কোশ্চেন কমন এসেছে। তো এগুলোই হচ্ছে ব্যাপার। তো আহ, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেইগুলো জায়গাগুলো থেকে কিন্তু নোটস দিয়ে থাকি। এগুলো ভালো করে তোমরা যদি করে যাও, তো আশা করি তোমাদেরও কিন্তু জিকেতে কিন্তু যে পরীক্ষাটা আসছে জানুয়ারি মাসে আমাদের হতে চলেছে, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি, অবশ্যই কিন্তু তোমাদের হেল্প হবে। ঠিক আছে, তো দেখো আমরা তাহলে বুঝতে পারলাম যে কি ধরনের স্ট্যাটিক জিকে বা কি স্ট্যাটিক জিকে কি ধরনের হয়। ঠিক আছে, ভারতের বিশ্বের প্রথম তালিকা এরকম প্রচুর আছে। তো এরকম 180-র বেশি কিন্তু দেখো আমি টপিক তোমাদের কভার করিয়ে থাকি। 180-র ওপরে ইম্পর্টেন্ট যে টপিক আছে সেগুলো তোমাদের কভার করে থাকি, তোমাদের ডিটেলস এর নোটস দিয়ে থাকি, আর এগুলোর ওপর বেস করে কিন্তু সাফল্যটা কিন্তু আসছে। বিগত 4 বছর ধরে কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি আমি। ঠিক আছে, বহু ব্যাচ এর মধ্যে কিন্তু কভার হয়ে গেছে। তো সেখানে কিন্তু এর ফলে কিন্তু সাফল্য আসছে। ঠিক আছে, এই ধরনের ডিটেলস এর নোটস দেওয়ার ফলে। এবার দেখো আমরা আসছি তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে তাহলে আমরা কিভাবে করব। তো যেটা বললাম, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কিন্তু 4 থেকে 5টা থাকবে। তার জন্য কিন্তু আমরা হালকা ভাবে নেব না বা আমরা পড়বো না, এই মানসিকতা কিন্তু নেব না, কারণ প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের অন্তত কিন্তু 6 মাসের কিন্তু
কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে যেতেই হবে অন্তত 6 মাস। মানে জানুয়ারি থেকে তোমরা ধরো তো আগস্টের পর থেকে কিন্তু মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করে গেলে কিন্তু ভালো হয়। যারা 1 বছরের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যারা রেডি এখনো পর্যন্ত করে ফেলেছো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা এখনো প্রস্তুতি নাওনি চিন্তা করার কিছু নেই, অন্তত 6 মাসের কিন্তু তোমাদের করতেই হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের দুভাবে করে থাকি। এক হচ্ছে তোমাদের ডিটেলসে কিন্তু নোটস দিয়ে থাকি, ঠিক আছে, এবং এমসিকিউ তার পাশে পাশে কিন্তু করিয়ে থাকি। তো ডিটেলস এর নোটস পড়লে তারপর কিন্তু তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর সমস্ত কোশ্চেন কিন্তু বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই কিন্তু থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স এ এমসিকিউ থেকে শুরু করে নোটস সমস্ত কিন্তু দুটো ভাষাতেই কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে? আমি তৈরি করে থাকি, তো এগুলো কিন্তু তোমাদের দুটো ভাষাতেই হেল্প করবে, যার যে ভাষায় পছন্দ সেই ভাষায় কিন্তু পড়তে পারবে। তো এখানে দেখো আমাদের 180-র বেশি তাহলে তোমরা স্ট্যাটিক জিকের ওপরে নোটস পাচ্ছ, তার সঙ্গে কিন্তু তোমরা বিভিন্ন টপিকের ওপরেও কিন্তু স্ট্যাটিক জিকে থেকে এমসিকিউ পাবে। আজকে একটা সেট তোমাদের স্ট্যাটিক জিকের এমসিকিউ তোমাদের দিয়ে রাখছি, তোমরা এটা ভালো করে বাড়িতে দেখবে যে কি ধরনের কোশ্চেন আমাদের স্ট্যাটিক জিকে থেকে কিন্তু এসে থাকে। তার সঙ্গে আমরা কি করব, এখানে আজকে অনেকগুলো নোটস আমরা দেখব বিভিন্ন স্ট্যাটিক জিকে, আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলোর উপরে নোটস পাবো। তো জিকে মানে তোমাদের জেনে রাখবে যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করবে, তো আমরা সবগুলোই কিন্তু আমাদের দেখে যেতে হবে, কোনো কিন্তু ছাড়লে চলবে না। তো এখানে দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কি করছি, নোটস পড়ছি, তার সঙ্গে কিন্তু এমসিকিউ রেডি করছি, ঠিক আছে? একইভাবে স্ট্যাটিক জিকেও আমরা 180-র ওপরে কিন্তু নোটস পাচ্ছি, তার সঙ্গে কিন্তু এমসিকিউ পাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস বলতে দেখো বিভিন্ন যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়, পুরস্কার সম্মান, বিভিন্ন কমিটি সম্মেলন, যৌথ সামরিক মহড়া, খেলা রয়েছে, দেখো জনপ্রিয় প্রকাশিত বই, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইত্যাদি কিন্তু রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস এর ওপর। তো চলো আমরা দেরি না করে মেন জায়গায় চলে আসছি, আজকের আমাদের মেন জায়গায়। তো আমি আজকে দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস কিছুটা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের নভেম্বর মাস যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, ডিসেম্বর আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো নভেম্বর মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নোটস তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে পড়ে নেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? দেখো এখানে ইংরেজিতে লেখা আছে, যদি তোমরা ইংরেজিতে করতে চাও তো করতে পারো, বাংলায় যদি পড়তে চাও তো বাংলাতেও পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। একইভাবে বাংলাতেও দেখো এখানে দেওয়া রয়েছে, 30শে নভেম্বর পর্যন্ত এটা আপডেট করা রয়েছে। তো আমাদের এই মাসটা আবার যখন শেষ হবে তখন আবার কিন্তু জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ঠিক আছে? তো দেখো আমাদের প্রথম দেখো ভারতের অভিযান, শ্রীলঙ্কায় দিতাওয়া নামে একটা ঘূর্ণিঝড় দেখা দিয়েছিল, সাইক্লোন দেখা দিয়েছিল, যার ফলে কি হয়েছে ওখানকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছিল। তো সেই জন্য ভারত তাদের সহায়তার জন্য একটা অপারেশন চালু করেছে, যার নাম দেওয়া ছিল অপারেশন সাগর বন্ধু, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তারপর দেখো বিশ্বের সর্বাধিক জনবহুল শহর টোকিওকে ছাড়িয়ে বর্তমানে কে হয়ে গেল, জাকার্তা ইন্দোনেশিয়া কিন্তু এখন হয়ে গেছে সব থেকে জনবহুল শহর। 113তম ডেভিস কাপ কারা জিতলো, ইতালি জিতলো। ইথিওপিয়ার সুপ্ত আগ্নেয়গিরি দেখো, যেখানে 12,000 বছর পর কিন্তু অগ্নুৎপাত হয়েছে, মাউন্ট হাইলি গুব্বি, এটার নাম হচ্ছে মাউন্ট হাইলি গুব্বি। শ্রীলঙ্কায় ক্ষয়ক্ষতি ঘটানো ট্রপিক্যাল সাইক্লোন দেখো, সাইক্লোন দিতোয়া, যেটা বললাম। ভারত নেপালের মধ্যে একটা সেনা মহড়া হয়েছে যার নাম সূর্য কিরণ। 2026 সালের টেনিস হল অফ ফেমে কিন্তু যুক্ত হলেন রজার ফেডেরার। দেখো আমাদের স্পোর্টস থেকে কোশ্চেন, ঠিক আছে? স্পোর্টস থেকে কোশ্চেন, এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে আমাদের এবছর টেনিস হল অফ ফেমে কোন খেলোয়াড় যুক্ত হলেন, ঠিক আছে? তো স্পোর্টস এর এই ধরনের কোশ্চেন আমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে, তো এগুলো ভালো করে কিন্তু দেখে রাখতে হবে। তো রজার ফেডেরার হয়ে যাবে। তারপর দেখো মিস ইউনিভার্স এবছর কে জিতেছেন, মিস ফাতিমা
বোস কিন্তু জিতেছেন। আবার দেখো স্পোর্টস থেকে কোশ্চেন, মহিলা কাবাডি বিশ্বকাপ 2000 ফাইনালে ভারত কাদের পরাজিত করেছে? চাইনিজ তাইপেই। ঠিক আছে, তো এই ধরনের স্পোর্টস থেকে কিন্তু কোশ্চেন দেবে, তো এগুলো ভালো করে খেয়াল রাখবে। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে, আবার স্পোর্টস এর মধ্যেও কিন্তু আসছে। ঠিক আছে, মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে মিলিয়ে। দেখো, কেমব্রিজ ওয়ার্ড অফ দ্য ইয়ার এবছর প্যারাসোশ্যালকে ঘোষণা করেছে। 2024 ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছে মিশেল ব্যাসেলেট। তারপর দেখো আমাদের জিআই ট্যাগ পেয়েছে একটা লেপচা বাদ্যযন্ত্র, তুঙ্গুক এবং পুংতুং পুলিত। ঠিক আছে, তো এই টাইপের নাম। তারপর 2025 বুকার পুরস্কার পেয়েছে আমাদের ডেভিড সালায়, এগুলো মনে রাখবে আমাদের। তারপর দেখো আমাদের নাইটহুড উপাধি পেলেন ইংলিশ ফুটবলার। দেখো আবার স্পোর্টস থেকে কোশ্চেন, ঠিক আছে, এগেন স্পোর্টস থেকে কোশ্চেন। দেখো এবছর তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে এবছর আমাদের কোন ইংলিশ ফুটবলার নাইটহুড উপাধি পেলেন, তো আমাদের অপশনে দিয়ে দেবে মেসি, তারপর তোমাদের রোনাল্ডো, তারপর তোমাদের ধরো দিয়ে দিল ডেভিড বেকহ্যাম, তারপর তোমাদের ধরো আহ আরো অন্যান্য যারা খেলোয়াড় রয়েছে, বা সুনীল ছেত্রী, এরকম ধরো নাম দিয়ে দেবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখানে ডেভিড বেকহ্যামকে কিন্তু চিহ্নিত করতে হবে। তো এই ধরনের কোশ্চেন আসবে। দেখো সায়েন্স রিলেটেড আমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে ইসরো থেকে কোশ্চেন। আগের বছরও দেখা গেছে যে ইসরো এবং ডিআরডিও থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে, তো এই জায়গাগুলো আমাদের রেডি করতে হবে। যে আমাদের দেখো ইসরো এখনো পর্যন্ত দেখো সব থেকে ভারী স্যাটেলাইট একটা উৎক্ষেপণ করেছে, সব থেকে ভারী একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যেটা হচ্ছে ওজন 4400 কেজি, যেটা হচ্ছে CMS-03 নাম ছিল। ইউনেস্কো দেখো সিটি অফ গ্যাস্ট্রোনমি, ভারতের দ্বিতীয় শহর হলো আমাদের লখনৌ উত্তরপ্রদেশ, প্রথম ছিল হায়দ্রাবাদ। ভারতের 90তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? 16 বছর বয়সী ইলাম পার্থি এয়ার। দেখো আবার স্পোর্টস থেকে কিন্তু কোশ্চেন। ঠিক আছে, তো বুঝতে পারছো এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু জিজ্ঞাসা করবে। এটা আমাদের নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স নোটস, তো এটা ভালো করে রেখে দেবে, এটা কেউ হারাবে না। তো আগামী দিনে তোমাদের কিন্তু এটা হেল্প করবে। ঠিক আছে, আইসিসি দেখো মহিলা বিশ্বকাপ আমরা কিন্তু জয়লাভ করেছি। এবছর এই কোশ্চেনটা আমাদের দিতে পারে হুবহু একদম তুলে তোমাদের। ঠিক আছে, যে এবছর আমাদের আইসিসি মহিলা বিশ্বকাপ কারা জিতলো। দেখো যেহেতু ভারত এবছর প্রথমবারের মতো জয়লাভ করেছে, তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো আমাদের ভারত কিন্তু প্রথমবার শিরোপা জিতলো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। এখান থেকে পুরস্কার থেকেও জিজ্ঞাসা করতে পারে। তো আমাদের সিরিজ সেরা খেলোয়াড় হয়েছে দীপ্তি শর্মা, সর্বাধিক রান করেছে লরা উইলভার্ট, সর্বাধিক সংগ্রহ উইকেট দীপ্তি শর্মা, ফাইনালে সেরা ম্যাচের খেলোয়াড় সাফালি বর্মা। ঠিক আছে, তো এইগুলো কয়েকটা দেখে রাখবে, এগুলো থেকে জিজ্ঞাসা করতে। কারণ এবছর আমাদের মহিলারা যেহেতু প্রথমবার পেয়েছে, এই কোশ্চেনটা আমার মনে হয় এবছর কিন্তু আসতে চলেছে তোমাদের পরীক্ষায়, WBSSC বা গ্রুপ সি বা গ্রুপ ডি, যে কোনো একটা দেবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে আন্ডার স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযান। তো এই প্রকল্পটা দেখো আমাদের গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে, কারণ এক মাসে সর্বাধিক মানুষ স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্মে কিন্তু নাম নথিভুক্ত করেছে, তো সেই জন্য এটা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু করেছে। তারপর দেখো আমাদের রিসেন্টলি ধর্মেন্দ্র কিন্তু মারা গেছেন। আমাদের দিল ভি তেরা হাম ভি তেরা, এটা তার প্রথম সিনেমা ছিল 1960-এর দশকে। এই ধরনের কোশ্চেনও আমাদের কিন্তু দিতে দেখেছি আমি ফিল্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে। পদ্মভূষণ তিনি পেয়েছিলেন 2012, 2004 থেকে 2009 পর্যন্ত তিনি বিকানেরের সংসদ সদস্য কিন্তু ছিলেন। ঠিক আছে, দেখো এখানে ইংরেজিতে নোটস রয়েছে, ইংরেজিতে তো পড়তে চাইলে পড়ে নিতে পারো। এরপর দেখো আমরা চলে আসছি স্ট্যাটিক জিকেতে। ঠিক আছে, স্ট্যাটিক জিকেটা আমাদের বেশি করে পড়তে হবে, কারণ এই জায়গাটা অনেকটা বড়। তো দেখো প্রথমে আমরা আজকে পড়বো সেটা হচ্ছে রিভার্স ইন ইন্ডিয়া, অরিজিন, লেন্থ অ্যান্ড এন্ড পয়েন্ট। তো
তো আমাদের বিভিন্ন যে নদীগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে নদীগুলো রয়েছে তার যে উৎপত্তি, তার দৈর্ঘ্য এবং সেটা কোন জায়গায় গিয়ে পড়েছে, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে থাকে। দেখো রিসেন্টলি ডাব্লিউবিপি কনস্টেবল যেটা হয়ে গেল, সেখানে কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তো চলো আমরা এই জায়গাটা দেখে নিই। দেখো ভারতের যত গুরুত্বপূর্ণ নদী আছে সব কিন্তু এখানে দেওয়া আছে। তো ভারতের গুরুত্বপূর্ণ নদী, উৎস, দৈর্ঘ্য এবং শেষ বিন্দু, অর্থাৎ কোথায় গিয়ে সেটা পড়েছে। তো গঙ্গা দেখো আমাদের গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হচ্ছে, ভাগীরথীতে ওখানে উত্তরাখণ্ডের। দৈর্ঘ্য দেখো এগুলো আমাদের জিজ্ঞাসা করে 25 কিলোমিটার দৈর্ঘ্য এবং এটা বঙ্গোপসাগরে পড়ছে। যমুনা দেখো আমাদের যমুনেত্রী হিমবাহ উত্তরাখণ্ড, 1376 কিলোমিটার দৈর্ঘ্য। গঙ্গার সাথে মিলিত হচ্ছে এলাহাবাদে ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলা যেখানে কিন্তু হয়। পরবর্তী দেখো আমাদের ব্রহ্মপুত্র, এটা কিন্তু জিজ্ঞাসা করেছিল, কোশ্চেনটা এরম ভাবে এসেছিল এবছর পুলিশের পরীক্ষা, যে জিজ্ঞাসা করেছিল যে কোন দুটি নদী আমাদের তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, দেখো হিমালয়ের, আমাদের এখানে লেখাই রয়েছে তিব্বত, হিমালয়ের হিমবাহ তিব্বত থেকে ভারতে প্রবেশ করে অরুণাচল প্রদেশ দিয়ে আমাদের ব্রহ্মপুত্র নদী, এর দৈর্ঘ্য 1800 কিলোমিটার এবং গঙ্গার সাথে মিলিত হয় পরে বঙ্গোপসাগরে। চম্বল রিভার দেখো মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়, যমুনার একটা উপনদী, 960 কিলোমিটারের মতো দৈর্ঘ্য, শেষ দেখো উত্তরপ্রদেশের যমুনাতে গিয়ে কিন্তু পড়েছে। সন রিভার দেখো আমরকন্টক মধ্যপ্রদেশ থেকে আমাদের বিন্ধ্য পর্বত অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে, 784 কিলোমিটার দৈর্ঘ্য, গঙ্গায় মিলিত হয়েছে পাটনার উপরে। গন্ডক রিভার দেখো আমাদের নেপাল ভারত ভারত নেপাল সীমান্তে ত্রিবেণী সঙ্গমে অবস্থিত। তো আমাদের দৈর্ঘ্য 630 কিলোমিটার, গঙ্গায় মিলিত হয়েছে পাটনার কাছে। কোসি রিভার দেখো বিহার ভারত নেপাল সীমান্তে, 720 কিলোমিটার দৈর্ঘ্য, গঙ্গায় মিলিত হয়েছে কাটিহার জেলা বিহারে। ঘাগরা দেখো আমাদের হিমালয়ের হিমবাহ তিব্বত থেকে আমাদের 1080 কিলোমিটার দৈর্ঘ্য, গঙ্গায় মিলিত হয়েছে বিহারে। তারপর আমাদের হুগলি রিভার, এটা গঙ্গার একটা উপনদী, পশ্চিমবঙ্গে রয়েছে, 260 কিলোমিটার, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। দামোদর রিভার চান্দওয়ারা ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ হচ্ছে, মেনলি আমাদের ছোটনাগপুর মালভূমি এরিয়া, 592 কিলোমিটার, হুগলি নদীতে মিলিত হয়েছে পশ্চিমবঙ্গ। মহানন্দা দেখো আমাদের পাগলা ঝোড়া জলপ্রপাত যেটা রয়েছে দার্জিলিং পশ্চিমবঙ্গ, সেখান থেকে উৎপত্তি লাভ করেছে, 360 কিলোমিটার দৈর্ঘ্য, গঙ্গায় মিলিত হয়েছে। অলোকনন্দা দেখো আমাদের সাতপন্দ ভাগীরথী খাড়ক হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে 190 কিলোমিটার দৈর্ঘ্য, গঙ্গায় মিলিত হয় দেবপ্রয়াগ উত্তরাখণ্ডে। ঠিক আছে, তারপর দেখো আমাদের ভাগীরথী, এগুলো এক ঝলকে তোমরা চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, এক ঝলকে চোখ বুলিয়ে নেবে। দেখো ভাগীরথী গৌমুখ উত্তরাখণ্ড, 205 কিলোমিটার, গঙ্গায় মিলিত দেবপ্রয়াগ উত্তরাখণ্ড। এরপর আমাদের ইন্ডাস ভ্যালি, ইন্ডাস সিস্টেম, আমাদের আমাদের সিন্ধু নদী ব্যবস্থা, দেখো এটাও আমাদের তিব্বত মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, সেই জন্য কোশ্চেনটা দিয়েছিল যে কোন দুটি নদী তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়েছে বা তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। তো দেখো এখানে লেখাই রয়েছে তিব্বত থেকে উৎপন্ন হয়ে জম্মু কাশ্মীরে প্রবেশ করে, দৈর্ঘ্য দেখো 3180 কিলোমিটার, শেষে আরব সাগরে গিয়ে সিন্ধের সঙ্গে কিন্তু মিলিত হয়েছে। ঠিক আছে, সিন্ধুর সঙ্গে মিলিত হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। পেনাব রিভার দেখো স্পিতি জেলা হিমাচল প্রদেশ, 960 কিলোমিটার দৈর্ঘ্য, এটাও কিন্তু সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। তারপর ঝিলাম, এটা ঝিলাম হবে 725 কিলোমিটার, চেনাবে মিলিত হয়েছে পাকিস্তান। রাভি রিভার কাংড়া জেলা হিমাচল প্রদেশ, 720 কিলোমিটার, চেনাবে মিলিত হয়েছে পাকিস্তানে গিয়ে। ঠিক আছে, তারপর দেখো সুতলেজ নদী, যেটা হচ্ছে রাক্ষসতাল হ্রদ যেটা বলা হয় তিব্বত, সেখান থেকে উৎপত্তি লাভ করে 150 কিলোমিটার, 1500 কিলোমিটার, বিয়াসে গিয়ে মিলিত হয়েছে আরব সাগরে গিয়ে কিন্তু পড়েছে। বিয়াস রিভার দেখো হিমাচল প্রদেশ, 470 কিলোমিটার, সুতলেজে কিন্তু গিয়ে মিলিত হয়েছে। এরপর কিছু দক্ষিণ ভারতের নদী দেখে নেব। দক্ষিণ ভারতের কিছু ইম্পর্টেন্ট নদী রয়েছে, যেমন আমাদের কাবেরী রয়েছে, কাবেরী আমাদের দেখো তাল কাবেরী কর্ণাটক, 765 কিলোমিটার,
বঙ্গোপসাগরে কিন্তু পড়েছে। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন তোমাদের দিয়ে দেবে, যেটা তোমাদের ভালো করে শুনে নাও যেটা বলছি। যে তোমাদের দুটো কোশ্চেন আমি খুব আসতে দেখেছি, যেটা হচ্ছে একটা জিজ্ঞাসা করে যে নিচের কোন নদী আমাদের পশ্চিম বাহিনী নদী, এবং সেটা বা জিজ্ঞাসা করে যে নিচের কোন নদী আমাদের আরব সাগরে গিয়ে পড়েছে। ঠিক আছে, আরব সাগরে গিয়ে পড়েছে। তো ভালো করে নদী যেগুলো পড়ছে খেয়াল রাখবে, কোন নদী কোথায় পড়ছে, বারবার ধরে শুনে নাও। এগুলোই কিন্তু জিজ্ঞাসা করে আমি যেগুলো বলছি, ঠিক আছে, এগুলো আমাদের কোশ্চেন আসে। কোন আহ, এগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। আর একটা তোমায় জিজ্ঞাসা করবে যে কোন নদী বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো খুব গুলিয়ে যায়, ঠিক আছে, খেয়াল থাকে না আমাদের যে কোন নদীটা বঙ্গোপসাগরে পড়ছে এবং কোন নদীটা আরব সাগরে পড়ছে। বোঝা গেল? তো নদীর এগুলো ভালো করে না মনে রাখলে কিন্তু ভুল হয়ে যাবে, তখন খেয়াল রাখতে পারবে না, তখন মনে হবে অপশন দেখে যেন এটাই হবে এটাই হবে এরকম মনে হবে, আন্দাজে করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো, কৃষ্ণা মহাবালেশ্বর মহারাষ্ট্র 1400 কিলোমিটার শেষ বিন্দু। বঙ্গোপসাগরেও এটাও পড়েছে। গোদাবরী দেখো, এটাও 1465 কিলোমিটার, এটাও বঙ্গোপসাগরে পড়েছে। এটা আমাদের বৃদ্ধ গঙ্গা কিন্তু বলা হয়। ঠিক আছে, পরবর্তী কালে এগুলো আমরা আরেকটু ডিটেলসে পড়বো। ঠিক আছে, আজকে তোমাদের শর্ট নোটস হচ্ছে এটা গঙ্গা এবং তার উৎপত্তি এবং শেষ কোথায় গিয়ে পড়েছে। তো এগুলো আরেকটু আমরা ডিটেলসে পড়বো, কার কোনটা উপনদী আছে, তারপর গঙ্গার কোনটা ডান দিকের নদী, গঙ্গার কোনটা বাঁ দিকের নদী, সিন্ধুর কোনটা ডান দিকের নদী, সিন্ধুর কোনটা বাঁ দিকের নদী। ঠিক আছে, তো এগুলো আমরা পরবর্তীকালে আরো আস্তে আস্তে পড়বো, একচোটে সব পড়তে গেলে তো আমরা গুলিয়ে ফেলবে। তো আপাতত যতগুলো দিচ্ছি ততগুলো হজম করো, ঠিক আছে। দেখো, তুঙ্গভদ্রা আমাদের কর্ণাটক 531 কিলোমিটার, কৃষ্ণায় কিন্তু মিলিত হয়েছে। নর্মদা দেখো, এইটা আমাদের আসে, এই দুটো জিনিস জিজ্ঞাসা করে, নর্মদা তাপ্তি খুব আসে, খুব, যে আমাদের অমরকন্টক মধ্যপ্রদেশ থেকে তৈরি হচ্ছে 1315 কিলোমিটার। দেখো, এটা আরব সাগরে গিয়ে পড়ছে, ঠিক আছে। আর এটাও দেখো আমাদের তাপ্তি সাতপুরা মধ্যপ্রদেশ 724, শেষ বিন্দু খাম্বাত উপসাগর, মানে ওই আরব সাগরের পাশে আমাদের গুজরাটের কাছে, ওখানে কিন্তু যাচ্ছে। তো এই দুটো আমাদের পশ্চিম বাহিনী নদী। তো এই দুটো আমাদের খুব জিজ্ঞাসা করে, ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করে। তারপর দেখো, মাহিও রয়েছে আমাদের মধ্যপ্রদেশ, আরব সাগরে গিয়ে পড়ছে। তারপর মহানদী, এটা মহানদী হবে। তো এটা আমাদের ধামতরি ছত্তিশগড় 585 শেষ বিন্দু, এটাও বঙ্গোপসাগর। তারপর সুবর্ণরেখা, এটাও তো আমাদের বঙ্গোপসাগর। কংসাবতী, এটাও আমাদের বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগর আর এগুলো কিন্তু খেয়াল রাখবে। নেক্সট দেখো আমাদের কিছু বই। দেখো, মুঘল আমলে রচিত প্রধান গ্রন্থ। দেখো, গ্রন্থ নিয়ে আমি তোমাদের প্রচুর নোটস দিয়ে থাকি, ঠিক আছে, প্রচুর নোটস দিয়ে থাকি, প্রচুর বই হয়, যেহেতু আমাদের বুকস অ্যান্ড অথর্স প্রচুর হয়, ঠিক আছে, বুকস অ্যান্ড অথর্স আমাদের প্রচুর হয়, সেই জন্য তোমাদের অনেক নোটস দিয়ে থাকি। বুকস অ্যান্ড অথর বলতে দেখো, আমাদের এই প্রাচীন কালের যে সমস্ত বই, এটা একটা নোটস হয় প্রাচীন কালের। আবার ধরো মধ্যযুগের কিছু বই, যেমন এখানে তুজুকি, বাবরি, হুমায়ুন নামা এগুলো রয়েছে। আবার আধুনিক ভারতের কিছু বই আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন গান্ধীজির কিছু লেখা বই, তারপর বাল গঙ্গাধর তিলকের কিছু বই, এই সমস্ত কোশ্চেন গুলো দেয়। এছাড়াও আছে ধর আমাদের আছে যে এখনকার সময়ে যে সমস্ত বই পাবলিশ হচ্ছে, তারা সালমান রুশদি থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে বড় বড় লেখক রয়েছে, আমাদের অরুন্ধতী রায় থেকে শুরু করে যে বড় বড় লেখক লেখিকা রয়েছে, তাদের যে বইগুলো পাবলিশ হচ্ছে সেগুলো কিন্তু দেয়। আর একটা বই আছে যেটা থেকে আমাদের টপিক থেকে আসে, বই থেকেই টপিক, সেটা হচ্ছে আমাদের মানে আগেকার কিছু সময় যে সমস্ত বই, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আমাদের শরৎচন্দ্র, এই সমস্ত যাদের যে সমস্ত লেখকরা রয়েছে পপুলার লেখক, এগুলোর বইগুলো কিন্তু জিজ্ঞাসা করে। তো বই অ্যান্ড বুকস অ্যান্ড অথর্স প্রচুর হয় এবং প্রচুর নোটসই তোমাদের দিয়ে থাকে, তো আস্তে আস্তে তোমরা পাবে। দেখো, এখানে আমাদের তুজুকি বাবরি, এটা বাবরের লেখা, বাবর নিজেই রচনা করেছিলেন। এবং চাগতাই তুর্কি, পরে আব্দুল রহিম খানার দ্বারা ফার্সিতে কিন্তু এটা অনুদিত হয়েছিল, ঠিক আছে, প্রথমে তুর্কি, তারপর পরে আব্দুল রাহিম খানার দ্বারা ফার্সিতে পরে অনুবাদ করা হয়েছিল।
হুমায়ুন নামা দেখো কার লেখা, গুলবাদন বেগম। ঠিক আছে, তখন কোন ভাষায় লেখা, ফার্সি ভাষায় লেখা। দেখো আমাদের কনস্টেবল পরীক্ষায় একদম পুরো ছেপে দিয়েছে বই থেকে, ঠিক আছে, মানে আমাদের নোটস থেকে পুরো ছেপে দিয়েছে। তো আকবরনামা এবং আইনি আকবরী, দেখো আইনি আকবরী এবং আকবরনামা আবুল ফাজালের লেখা, ফার্সি ভাষায় কিন্তু লেখা। তজুক ই জাহাঙ্গীরি, এটা জাহাঙ্গীরের লেখা এবং এটা কিন্তু ফার্সি ভাষায় লেখা। দেখো জাহাঙ্গীর এবং আমাদের বাবর কিন্তু নিজেরাই লিখেছিল। শাহজাহান নামা আমাদের ইনায়েত খান, ফার্সি ভাষায়। পাদশাহ নামা শাহজাহান সম্পর্কিত আব্দুল হামিদ লাহোরীর লেখা, ফার্সি ভাষায়। আলমগীর নামা ঔরঙ্গজেব সম্পর্কিত মির্জা মুহাম্মদ কাজিম, এটাও কিন্তু ফার্সি ভাষায় লেখা। তো বোঝা গেল, এগুলো ভালো করে দেখবে। নেক্সট আমাদের আজকের টপিক, দেখো ইনভেনশন অ্যান্ড ডিসকভারি, যেটা আমাদের সিলেবাসে কিন্তু এবছর দিয়েছে, মানে আগের বারও ছিল, এবারেও কিন্তু দিয়েছে। তো এই জায়গা থেকেও কিন্তু ভালো করে দেখতে হবে। এগুলো থেকে কিন্তু এবছরও কিন্তু কনস্টেবলের পরীক্ষাটাও এসছে। তো তোমাদেরও যেহেতু সিলেবাসে আছে, এখান থেকে কোশ্চেন দেবেই দেবে। ঠিক আছে, প্রত্যেকটা ভালো করে পড়ে রাখবে। তার মধ্যে থেকে দেখো আমি কিছু শর্ট লিস্ট করেছি। ঠিক আছে, দেখো এটা আমাদের ফার্স্ট একটা নোটস। এরপরে আর একটা নোটস দেবো যেখানে আরো কিছু তোমাদের মানে ইনভেনশন কিন্তু থাকবে। তো আমাদের দেখো অ্যানিমেশন, অ্যানিমেশন এটা কে প্রথম তৈরি করেছে, জে স্টুয়ার্ট ব্ল্যাকটন। অ্যাটম বোমা, দেখো যেটাকে আমরা পারমাণবিক বোমা বলে থাকি, ঠিক আছে, তো জুলিয়াস রবার্ট ওপেন হেইমার। ঠিক আছে, ওপেন হেইমার দেখো যিনি আমাদের পরমাণু বোমা তৈরি করেছিলেন, ওনার নাম দিয়ে একটা সিনেমাও দেখবে বেরিয়েছিল, যেটা আমাদের কিন্তু পুরস্কারও পেয়েছে। তো এটা 1945 সালে কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। অ্যাসপিরিন আমাদের ডক্টর ফেলিক্স হফম্যান। বিমান কি আবিষ্কার করেছিলেন, এরোপ্লেন। দেখো উইল বার এবং অরবিল রাইট, রাইট ভ্রাতৃদ্বয় যাকে বলা হয়। ঠিক আছে, রাইট ভ্রাতৃদ্বয় বলতে পারো, বা উইল বার রাইট এবং অরভিল রাইট। তো যেটা তো আমাদের সুবিধা হয় মনে রাখার জন্য, তো মনে রাখবে। দেখো ব্যারোমিটার আমাদের কি আবিষ্কার করেন, ইভানজেলা লিস্তা টরিসেলি। তো তোমরা টরিসেলিটাই মনে রাখবে, এটা অনেক বড় নাম, অত মনে রাখতে পারবে না, টরিসেলিটাই শুধুমাত্র মনে রাখবে। 1643 সালে। দেখো রক্তের গ্রুপ, আমাদের ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন, কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, ল্যান্ডস্টেইনার, এইটাই শুধু মনে রাখবে, এটা মনে রাখলেই তোমাদের চলবে। পুরো সবকিছু তোমাদের পুরো নাম যে মনে রাখতে হবে তার কোনো মানে নেই। বল পেন দেখো আমাদের কি আবিষ্কার করেন, জন লাউড। সাইকেলের টায়ার ডানলপ, জন বয়েড ডানলপ। প্যাডেল চালিত সাইকেল, কার্ল প্যাট্রিক ম্যাকমিলান। দেখো ক্লোরোফর্ম হচ্ছে আমাদের স্যার জেমস ইয়ং সিমসন। ঠিক আছে, সিমসনটা তোমরা মনে রাখতে পারো, এটা আমাদের প্রচুরবার পরীক্ষায় জিজ্ঞাসা করে। ঠিক আছে, যে আমাদের ক্লোরোফর্ম কে আবিষ্কার করেছিলেন, এটা আমাদের পরীক্ষায় খুব আসে, ক্লোরোফর্মটা ভালো করে মনে রাখবে। যেমন তোমাদের আমি বলে দিচ্ছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো। যেমন আমাদের ধরো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের পরমাণু বোমা, এটা মনে রাখবে, পরমাণু বোমা। তারপর আমাদের ধরো রক্তের গ্রুপ, ঠিক আছে, এটাও আমাদের জিজ্ঞাসা করে, রক্তের গ্রুপ। তারপর তোমাদের ধরো ক্লোরোফর্ম। তারপর ধরো এখানে রক্ত সঞ্চালন তত্ত্ব বা আমাদের সার্কুলেশন অফ ব্লাড, উইলিয়াম হার্ভে। ঠিক আছে, এটাও আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসে, উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালন তত্ত্ব। তারপর দেখো আমাদের ডিজেল ইঞ্জিন, রুডলফ ডিজেল। সেন্টিগ্রেড স্কেল, আন্দ্রেস সেলসিয়াস। ক্লোরিন, কার্ল উইমহে সিলে। ঠিক আছে, তোমরা সিলে এইটুকুনি নামটা মনে রাখবে, যে সিলে হচ্ছে আমাদের ক্লোরিন কিন্তু আবিষ্কার হয়েছে। ডিনামাইট, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিনামাইট আমাদের কি আবিষ্কার করেছিলেন, অ্যালফ্রেড নোবেল। যিনি আমাদের কি করেছিলেন, যিনি আমাদের ডিনামাইট আবিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পারেন যে এটা কিন্তু মানব জাতির পক্ষে ক্ষতিকর, তাই জন্য তার সমস্ত সম্পত্তি তিনি কিন্তু নোবেল কমিটি বানিয়ে তাকে দান করে দিয়েছিলেন। এই এনার নামে কিন্তু 1901 সাল থেকে, কত সাল, 1901 সাল থেকে আমাদের কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। ঠিক আছে,
নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। প্রথম আমাদের দেওয়া হয় 1901 সালে। 5টি বিভাগে কিন্তু দেওয়া হতো, ঠিক আছে। 5টি বিভাগে আমাদের দেওয়া হতো, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন মেডিসিন আর আমাদের পিস, আর হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, পিস, আর একটা হচ্ছে তোমার ইকোনমিক্সটা শুধুমাত্র মনে রাখবে, ইকোনমিক্স, ঠিক আছে। ইকোনমিক্সটা ছাড়া বাদ বাকি যে 5টা বিষয় সেটা তোমাদের, হ্যাঁ, আর একটা হচ্ছে লিটারেচার, বাস আমাদের সাহিত্য, ঠিক আছে। তো এই 5টা বিষয় কিন্তু আমাদের দেওয়া হচ্ছিল 1901 সাল থেকে, আর আমাদের ইকোনমিক্সটা আমাদের চালু হয় 1969 থেকে, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে। পরবর্তী দেখো আমাদের ইলেকট্রোস্কোপ, উইলিয়াম গিলবার্ট, ইলেকট্রিক ব্যাটারি, ভোল্টা। আচ্ছা, ডাব্লিউবিপি কনস্টেবলে দেখো কোশ্চেন একদম ছেপে দিয়েছে। তো আমাদের জিজ্ঞাসা করেছিল লিফট বা এলিভেটর আমাদের কে আবিষ্কার করেছে, তো নোটস এর মধ্যেই রয়েছে। তো ওটিস নামটা মনে রাখবে, ওটিস, ঠিক আছে। ওটিস আমাদের কিন্তু লিফট আবিষ্কার করেছিলেন। ফাউন্টেন পেন দেখো আমাদের পেত্রাচে পোয়েনারু। ফ্লোরিন আবিষ্কার করেছিলেন আন্দে মারি অ্যাম্পিয়ার। গ্রামাফোন, এটা মনে রাখবে, এটা আছে আমাদের গ্রামাফোন, থমাস আলভা এডিসন, ঠিক আছে। থমাস আলভা এডিসন, বা তোমরা এডিসন নামটাই মনে রাখতে পারো, ফুল নাম যদি না মনে রাখতে পারো তো এডিসন মনে রাখবে। হাইড্রোজেন আমাদের হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে। হাইড্রোজেন কি আবিষ্কার করেছিলেন, আমাদের হেনরি ক্যাভেন্ডিশ। তারপর হেলিকপ্টার ইগর সিকোরস্কি। তারপর দেখো হিলিয়াম আমাদের জুলস জানসেন। ইনসুলিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনসুলিন। ইনসুলিন আমাদের কি কাজে লাগে, তোমরা যদি জানো কমেন্ট বক্সে জানাও যে আমাদের ইনসুলিন কি কাজে লাগে। কেউ যদি জানো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখছি। তো কেউ যদি জানো তো বলো। তো আমাদের এটা কি কাজে লাগে, সুগার কমাতে বা ডায়াবেটিস কন্ট্রোল করতে, তাই না। তো আমাদের এইটা কি আবিষ্কার করেছিলেন, ইনসুলিন। তো আমাদের কি হবে, স্যার ফ্রেডরিক বেন্টিং। এইটুকুনি তোমরা মনে রাখবে যে আমাদের বেন্টিং। তাহলে তোমরা অপশন দেখলে কিন্তু করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, একদম একদম, সুগার কমাতে বা ডায়াবেটিস কন্ট্রোল করতে। তো বেন্টিং এটা হয়ে যাবে। তারপর দেখো আমাদের জেট ইঞ্জিন, হান্স ভন ওভাইন। তারপর দেখো লোকোমোটিভ, দেখো আমাদের প্রথম যে লোকোমোটিভ কোথায় আছে, চিত্তরঞ্জনে আছে, ঠিক আছে, চিত্তরঞ্জন। তো এটা আমাদের কোশ্চেনে আসে যে পশ্চিমবঙ্গের লোকোমোটিভ। তো এটা আমাদের চিত্তরঞ্জন, এটাও কিন্তু জিজ্ঞাসা করবে। তো এটা আমাদের জর্জ স্টিফেনসন কিন্তু আবিষ্কার করেছিল। তারপর দেখো লেজার, এটাও আমাদের পরীক্ষায় এসে গেছে অলরেডি বিভিন্ন পরীক্ষায়, যে লেজার কি আবিষ্কার করেছিলেন, তো থিওডর মেইম্যান। ভালো করে নামটা মনে রাখবে, এগুলো যেগুলো পড়াচ্ছি যদি তোমাদের ভালো মানে কপাল থাকে তো দেখবি এর মধ্যে থেকে একদম ছেপে তুলে দিয়েছে, ঠিক আছে। যেগুলো আমি পড়াচ্ছি তার মধ্যে থেকেই দেখবে চেপে তুলে দিয়েছে। দেখো 100% গ্যারেন্টি কেউ নিতে পারবে না, আমিও দিতে পারবো না, কেউ দিতে পারবে না। যারা দেয়, যারা বলবে যে 100% তোমাদের চান্স পাইয়ে দেবো, 100% কোশ্চেন তোমাদের, এগুলো বেকার কথা বলে, ঠিক আছে। ওরম ভাবে হয় না, তোমাকে পড়ে যেতে হবে। হ্যাঁ, কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে বা কোনটা পড়ে টপিকের মধ্যে সেটা আমি তোমাদের বলে দিতে পারি, কিন্তু তো আমি তো ভগবান নয় যে বলে দেবো যে হ্যাঁ এইগুলোই 10টা টপিক করে যাই, 10টার মধ্যে থেকে তোমাদের সব এসে যাবে, বা তোমাদের 100টা কোশ্চেন দিয়ে দিলাম ওর মধ্যে থেকে আসবে, সেরকম হয় না। তো সব বেকার কথা, ঠিক আছে। তোমাদের গাইড করা মানে তোমাদের আমি বলতে পারবো যে তোমাদের কোন জায়গাগুলো আসবে, কোন জায়গাগুলো পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে, এইটা তোমাদের আমি বলতে পারবো। তার মধ্যে থেকেই কোশ্চেন কমন আসছে, কারণ কনস্টেবল পরীক্ষায় লাস্ট দেখলাম হুবহু, তার আগে এসআই পরীক্ষাতেও এসছে। দেখো বাল্ব আমাদের কি আবিষ্কার করেন, থমাস আলভা এডিসন, ঠিক আছে। তারপর আমাদের আহ অণুবীক্ষণ যন্ত্র দেখো জ্যানসেন, ঠিক আছে, এইটা নামটা মনে রাখবে, জ্যানসেন, তাহলেই হয়ে যাবে। মাইক্রোফোন দেখো আলেকজান্ডার গ্রাহাম বেল, ঠিক আছে। গ্রাহাম বেল 1876 সালে গ্রাহাম বেল কিন্তু আবিষ্কার করেছিলেন। তারপর দেখো আমাদের অক্সিজেন, জোসেফ প্রিসলি। প্রিসলি কিন্তু 1774 সালে আমাদের অক্সিজেন আবিষ্কার করেছিলেন। ওজোন আবিষ্কার করেছিলেন আমাদের ক্রিশ্চিয়ান সনবাইন। ভালো করে নামটা মনে রাখবে, সনবাইন, ঠিক আছে।
আমাদের কি আবিষ্কার করেছিলেন? ওজন আবিষ্কার করেছেন 1839 সালে। এবং এই ওজন পরিমাপ করার একটা একক আমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে। কি সেটা? না, ওজন পরিমাপ করার একক হচ্ছে আমাদের ডবসন ইউনিট। ঠিক আছে, ডবসন ইউনিট বলা হয়। তো এটা দিয়ে আমাদের ওজন পরিমাপ করা হয়, এবং ওজন কোথায় থাকে? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। ঠিক আছে, তো এগুলো আমাদের কি করে? সূর্যের যে অতিবেগুনি রশ্মিগুলো আসছে সেগুলো আটকাতে সাহায্য করে। তো ওজোন গ্যাস O3 যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী দেখে নিয়ে দেখো পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটাও আমাদের পরীক্ষায় আসে যে পোলিও ভ্যাকসিন কি আবিষ্কার করেন। তা আমাদের একজন আছে, দেখো জোনাস এডওয়ার্ড সাল্ক। তো শুধু এই সাল্ক নামটা মনে রাখলেই তোমরা কিন্তু আনসার করে আসতে পারবে। তো সাল্ক ভালো করে মনে রাখবে। পর্যায় সারণী, এটা আমাদের জিজ্ঞাসা করে দিমিত্রি মেন্ডেলিভ। মেন্ডেলিভ কিন্তু পর্যায় সারণীর জনক বলা হয়। পেনিসিলিনটাও আছে আলেকজান্ডার গ্রাহাম, আলেকজান্ডার ফ্লেমিং। 1928 সালে দেখো আমাদের প্রথম কিন্তু পেনিসিলিন আবিষ্কার হয়। ঠিক আছে, পেনিসিলিন কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রেস মেকার দেখো আমাদের এলাম কভিস্ট, তো এটা মনে রাখবে। তারপর দেখো আমাদের রেফ্রিজারেটর কুলেন। তারপর আমাদের রেডিয়াম, রেডিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেরি কুরি এবং পিয়ের কুরি। তারপর ভালকানাইজ রাবার, গুড ইয়ার, রকেট ইঞ্জিন, গডার্ড। তারপর দেখো রেডিও মার্কনি। ঠিক আছে, মার্কনি মনে রাখবে। রিক্টার স্কেল, যেটা দিয়ে আমাদের কি মাপা হয়? রিক্টার স্কেল দিয়ে কেউ একটু কমেন্ট বক্সে জানাও যে এটা আমাদের কোশ্চেন আসে যে রিক্টার স্কেল দিয়ে আমরা কি পরিমাপ করে থাকি। ঠিক আছে, কোনটা মাপতে আমাদের কাজে লাগে? রিক্টার স্কেল। পরীক্ষায় কিন্তু এটা আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে। এগুলো মাপক যন্ত্রগুলো আমি তোমাদের আবার ক্লাসে দেব নোটস। ঠিক আছে, ভূমিকম্পের তীব্রতা, হ্যাঁ ভূমিকম্পের তীব্রতা, তো এগুলো আমাদের মাপতে, ঠিক আছে, ভূমিকম্পের তীব্রতা মাপতে এগুলো আমাদের কাজে লাগে হচ্ছে রিক্টার স্কেল। ঠিক আছে, তো এগুলো ভালো করে মনে রাখবে। সাবমেরিন দেখো আবিষ্কার করেন আমাদের ড্রেবেল। স্টেথোস্কোপ আমাদের লায়নেক। থার্মোমিটার আমাদের গ্যালিলিও। চার্লস ডারউইন দেখো আমাদের বিবর্তন তত্ত্ব। আচ্ছা, এই কোশ্চেনটাও আছে, খেয়াল রাখবে যে বিবর্তন তত্ত্ব আমাদের কি আবিষ্কার করেছিলেন? চার্লস ডারউইন। ট্রানজিস্টার, তারপর দেখো আমাদের সকলি এবং ব্র্যাটিন। টেলিফোন আমাদের গ্রাহাম বেল। ঠিক আছে, টেলিফোন আমাদের গ্রাহাম বেল, এটাও মাথায় রাখবে। তারপর দেখো আমাদের ভিটামিন A B C K E। ঠিক আছে, 5টা ভিটামিন বিভিন্ন রয়েছে। আচ্ছা, এইটা আমি তোমাদের বলে রাখছি এখন থেকে, এটা আমি তোমাদের ক্লাসে পুরো একটা ডিটেলস নোটস দেব। ঠিক আছে, তোমাদের একটা ডিটেলস নোটস দেবো। তোমরা এখানে নামটা কারা কারা আবিষ্কার করেছে পড়ে রাখতে পারো। তোমাদের এখানে ডিটেলস নোট দেবো, যেখানে ভিটামিন এর রাসায়নিক নাম, ঠিক আছে, ভিটামিন এ কোথা থেকে পাই, ভিটামিন এর অভাবজনিত ফল কি হয়, কি রোগ হয়। ঠিক আছে, তো টোটাল ভিটামিনের একটা কিন্তু চার্ট থাকবে, ভিটামিনের একটা টোটাল সুন্দর চার্ট থাকবে, যে চার্টটার মধ্যে তুমি কিন্তু ওভারঅল সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, যেখানে আমাদের কেমিক্যাল নেম মানে রাসায়নিক নাম থেকে শুরু করে প্রত্যেক কটা ভিটামিন বি এর বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, B1 B3 B6 B7 B12 থেকে শুরু করে টোটাল একদম ভিটামিন C D E K সব। ঠিক আছে, ওভারঅল টোটাল ভিটামিনটা কিন্তু আলাদা একটা চার্ট দেবো, এখানে কিন্তু ভালোভাবে করে নিই। তারপর দেখো আমাদের এক্স রে আবিষ্কার করেছিলেন উইলিয়াম কনরাড রনজেন। মনে রাখবে, রনজেন কিন্তু 1901 সালে ফিজিক্সে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, ফিজিক্সে কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এই এক্স রে আবিষ্কারের জন্য। বোঝা গেল? তো এক্স রে আবিষ্কারের জন্য আমাদের ফিজিক্সে প্রথম নোবেল যখন তোমাদের করাবো দেখবে, আবার নোবেল পুরস্কার যখন করাবো তখন নোবেল নিয়ে থাকবে যে ভারতে কারা কারা নোবেল পেয়েছে। ঠিক আছে, ভারতে কারা কারা পেয়েছে, বিভিন্ন বিদেশি যারা যারা নোবেল পেয়েছে। ঠিক আছে, বিদেশি সেগুলো আবার থাকবে, বা আমাদের লেটেস্ট 2025-এ কারা কারা নোবেল পেয়েছে, ঠিক আছে, সব কিন্তু নোবেল যখন করাবো তখন কিন্তু পাবে। এবং জেরক্স মেশিন দেখো আমাদের, সেটা হচ্ছে কার্লসন। তো এগুলো ভালো করে পড়ে নেবে। লিস্ট অফ ইনভেনশন অ্যান্ড ডিসকভারি, এর বাইরেও আরো কিছু ডিসকভারি রয়েছে যেগুলো আমাদের কিন্তু চোখ বোলাতে হবে।
কারণ এই জায়গাটা আমাদের খুব ডিটেলসে পড়তে হবে। এখান থেকে একটা দুটো কোশ্চেন দেবে, আমরা ছেড়ে আসবো না, ঠিক আছে? কারণ এটা উল্লেখ করে দিয়েছে চ্যাপ্টার আমাদের সিলেবাসে যে এই জায়গাটা থেকে আসবেই। তা এখন আসবে মানে কোন জায়গা থেকে কি দেবে সেটা তো আমরা জানি না, তো আমাদের সবকটা কিন্তু তৈরি করে যেতে হবে। নেক্সট দেখো আজকের টপিক, সেটা হচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয় এবং তাদের যে প্রতিষ্ঠান এবং কলেজের প্রতিষ্ঠান, এখান থেকে একটা করে কোয়েশ্চেন আমাদের দিয়ে থাকে। যেমন দেখো আমাদের বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন? শান্তিনিকেতনে। তো 1921 সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা, ঠিক আছে, এটা আমাদের কে তৈরি করেন? 1931 সালে আমাদের প্রশান্ত চন্দ্র মহালানবিস। তারপর দেখো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, এটাও আমাদের কোশ্চেনে আসে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় 1916 সালে প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মালব্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, সমস্ত রামবান নোটস এগুলো করলে তুমি ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের যা খুশি পরীক্ষা দিতে যাও, ঠিক আছে, চোখ বুঝিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবে, কোনো ভার্সানই, একমাত্র ইউপিএসসি ছাড়া, ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে আইপিএস লেভেলের হয় বা আইএস, ওটা ছাড়া সব পরীক্ষা দিতে পারবে। দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, এটাকে তৈরি করেন 1909 সালে আমাদের তৈরি করেন জামশেদজি টাটা। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাই 1945 সালে আমাদের হোমি জাহাঙ্গীর ভাবা এবং জে আর ডি টাটা। ভারতীয় জ্ঞানপীঠকে তৈরি করেন 1944 সালে সাহু শান্তি প্রসাদ এবং শান্তি রামা জৈন। জামিয়া মিলিয়া ইসলামিয়া দিল্লি, এটা 1920 সালে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ আলী জহর এবং হাকিম আজমল খান। পরবর্তী দেখো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বহুবার আমাদের পরীক্ষায় এসেছে, আগামী দিনেও কিন্তু আসবে। প্রতিষ্ঠাতা 1875, প্রতিষ্ঠাতা স্যার আহমেদ খান, ঠিক আছে, স্যার সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ খান। কলাক্ষেত্র চেন্নাই 1936, প্রতিষ্ঠাতা রুক্মিণী দেবী অরুণডেল। ডেকান সোসাইটি অনেকবার এসেছে, ডেকান সোসাইটি প্রতিষ্ঠাতা 1880, বিষ্ণু শাস্ত্রী চিপলুঙ্কর এবং লোকমান্য বাল গঙ্গাধর তিলক। ডেকান এডুকেশন সোসাইটি। কাশী বিদ্যাপীঠ 1921, ভগবান দাস এবং শিবপ্রসাদ গুপ্ত। এছাড়াও দেখো আরো এখানে বিভিন্ন কলেজ আছে, এগুলো দেখতে পারো। এছাড়া নিজাম কলেজ হায়দ্রাবাদ 1887, সৈয়দ হুসেন বিলগ্রামি। নেক্সট দেখো আমাদের টপিক 2014 থেকে 2025 মোদি গভর্নমেন্টের, মোদি সরকারের বিভিন্ন প্রকল্প। দেখো আজকে আমি কিছু প্রকল্প দিচ্ছি, সব দেওয়া সম্ভব হয়নি। আবার নেক্সট যেদিন থাকবে তোমাদের ক্লাস, ঠিক আছে, সেদিনকে আবার কিন্তু আরো তোমাদের প্রকল্প থাকবে, আরো প্রচুর প্রকল্প থাকবে, সেগুলো ডিটেলসও থাকবে। তো দেখো 2014 কিছু প্রকল্প, প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014, বেটি বাঁচাও বেটি পড়াও 2014, স্বচ্ছ ভারত অভিযান 2014, মেক ইন ইন্ডিয়া 2014, অটল পেনশন যোজনা 2015, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা 2015, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা 2015, ডিজিটাল ইন্ডিয়া 2015, স্মার্ট সিটি মিশন 2015, স্টার্ট আপ ইন্ডিয়া 2015, এগুলো সব 2015, ঠিক আছে। এবার দেখো 2016 কিছু, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, উজ্জ্বলা যোজনা, ঠিক আছে, এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 2017 আয়ুষ্মান ভারত, 2018 গোবর্ধন যোজনা। তারপর দেখো 2019 জল জীবন মিশন, আত্মনির্ভর ভারত অভিযান, পিএম গতি মাস্টার প্ল্যান, ন্যাশনাল মাস্টার প্ল্যান ইত্যাদি রয়েছে 2021। 2022 দেখো ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার। 2023 পিএম বিশ্বকর্মা যোজনা, লাখপতি দিদি 2023, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাখপতি দিদি। 2024 পিএম সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনা।
PM সূর্যোদয় যোজনা, সোলার রুফটপ প্ল্যান্ট, ছাদেতে সোলার লাইট লাগানোর ব্যবস্থা। এছাড়া কোপ কুম্ভ 2025, বিকশিত ভারত সংকল্প যাত্রা 2025। তো অল্প কিছু দিলাম, আবার নেক্সট দিনে দেব। একসাথে এতগুলো সাল তোমরা মনে রাখতে পারবে না, ওই জন্য আজকে অল্প কিছু দিলাম, ঠিক আছে। আবার নেক্সট দিন তোমাদের নেক্সট ক্লাসে আবার দেব। এবার দেখো পশ্চিমবঙ্গের কিছু আমাদের স্কিম, যেমন হচ্ছে আমাদের 2013 হচ্ছে কন্যাশ্রী, 2013 আমাদের যুবশ্রী, ঠিক আছে। তারপর দেখো আমাদের, এছাড়া তোমরা এগুলোও করতে পারো, আমাদের জল ধরো জল ভরো, তারপর আনন্দ ধারা। তো যেগুলো ইম্পর্টেন্ট আমার দাগ দেওয়া আছে, ঠিক আছে, এর মানে নয় বাকিগুলো তোমরা করবে না। দেখো 2013 হচ্ছে মধুর স্নেহ, 2013-তে আবার মুক্তিধারা, 2013 নির্মল বাংলা, 2013 আমার ফসল আমার গোলা, 2013-14 গীতাঞ্জলি আমার ঠিকানা, 2014 গতিধারা, 2014 শিক্ষাশ্রী, 2014 সুফল বাংলা, 2014 লোক প্রসার প্রকল্প, 2014 মাটির কথা, 2014 সেচ বন্ধু, 2014-15 কর্মতীর্থ, 2015 সবুজ সাথী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবুজ সাথী সম্পর্কে সবাই জানো। দেখো এগুলো আবার আমরা এরকম ডিটেলসে পড়বো, ঠিক আছে, অনেক ডিটেলসে পড়বো যে প্রত্যেকটা প্রকল্প কি, সেখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে। যেমন ধরো এই একটা উদাহরণ আমি তোমাদের এখান থেকে দিচ্ছি, যে এখান থেকে আর কি দিয়ে দিতে পারে। যেমন ধরো তোমাদের এখান থেকে বললো তুমি পড়ে গেলে শুধু সালটা, তোমাকে এখান থেকে কোশ্চেন দিয়ে দেবে যে সবুজ সাথী প্রকল্পে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়। তোমাদের কোশ্চেন দিয়ে দেবে 5 থেকে 10 পর্যন্ত, তোমাদের অপশন দিয়ে দেবে 5 থেকে 12 পর্যন্ত, তারপর তোমাদের ধরো দেবে 9 থেকে 12 পর্যন্ত, তারপরে আবার তোমাদের দেবে 9 থেকে 10 পর্যন্ত। এবার বলবে তোমরা আনসার করো, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিচ্ছে, ঠিক আছে, আগেও দিয়েছে আবারও দিতে পারে। তো সেই জন্য এগুলো আমরা ডিটেলসে পড়বো, আপাতত আমরা সালটা খালি মনে রাখো, ঠিক আছে। এবং কি এর বিষয়, যে প্রত্যেকটা প্রকল্প যে কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দেখো একটা প্রকল্প তৈরি করা হয় কারণ না কারোর জন্য, ঠিক আছে, তো কি জন্য উদ্দেশ্য তৈরি করা সেটাও কিন্তু আমাদের ডিটেলসে পড়তে হবে। তো সবুজ সাথী মনে রাখবে, নবম থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়, ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখবে। তারপর 2015 সামাজিক মুক্তি, 2015 প্রাণধারা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, 2015 শিশু সাথী, 2015 আকাঙ্ক্ষা, 2016 দেখো স্বাস্থ্য সাথী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বাস্থ্য সাথী খুব ইম্পর্টেন্ট, পরিবার ভিত্তিক স্বাস্থ্য বীমা 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা। 2016 শিল্প সাথী, 2016 সবার ঘরে আলো, 2016 আদিবাসী শিক্ষা ঋণ যোজনা, 2019 কৃষক বন্ধু, 2020 পথশ্রী অভিযান, 2020-তে দুয়ারে সরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুয়ারে সরকার, ঠিক আছে, সরকারি পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। 2021 দেখো লক্ষ্মী ভান্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া 1200 টাকা, এবং SC/ST দের জন্য, এবং 1000 টাকা জেনারেল কাস্টদের জন্য। 2021-এ দেখো সমব্যথী, 2023-এ যুব উদ্যোক্তা 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, 2024-এ কর্মশ্রী, ঠিক আছে, এবং 2025-এ দেখো লেটেস্ট একদম আমাদের পাড়া আমাদের সমাধান, বুথভিত্তিক ক্যাম্পিং এর মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান, ঠিক আছে। তো এগুলো আপাতত এই প্রকল্পগুলো ভালো করে করো, ঠিক আছে। আমার কথা শুনে চলো, যদি ভালো নাম্বার কেউ সিরিয়াসলি তুলতে চাও, ঠিক আছে। দেখো আবার স্পোর্টস থেকে আমি তোমাদের নোটস দিচ্ছি, আরো একটা নোটস স্পোর্টস থেকে, এরকম প্রচুর নোটস পাবে, ঠিক আছে, প্রচুর প্রচুর নোটস আছে, তোমরা খালি পড়তে থাকবে, তোমাদের কাজ হবে চোখ বুজিয়ে যে আসবে কি আসবে না এইটা চিন্তা করা, যে এটা কি আসবে এটা কি আসবে না,
ওইসব চিন্তা করবে না, যে যা দেওয়া দেওয়া হচ্ছে ওগুলো তোমরা ভালো করে পড়তে থাকো, যতটা হাতে এখন সময় আছে চোখ বোলাতে থাকো। ক্লাসে বুঝিয়ে দেব, তারপরে নোটস পাবে, তোমরা পিডিএফ পাবে, পিডিএফ পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ওগুলো আবার রিভাইজ করে নেবে। দেখো স্পোর্টস থেকে আমি তোমাদের যেরকম একটা এনেছি এখানে, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি 2024 এবং 25-এ এখনো পর্যন্ত ভালো নাম করছে তার একটা সংক্ষিপ্ত তালিকা। এইটা মানে এইটাই না যে এটাই শেষ, এর পরেও আবার নেক্সট ক্লাসে দেব, ঠিক আছে? যেমন তোমাদের এখান থেকে দিতে পারে, যে ধরো বলে দিল যে আমাদের রোহিত শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত। এখন তোমাদের মনে হতে পারে এটা তো খুব ইজি, আমরা নাম জানি, করে দিতে পারবো, কিন্তু কপাল যদি খারাপ থাকে তোমাকে আনকমন নামটাও দিয়ে দিতে পারে। যেমন ধরো তোমাকে এখান থেকে দিয়ে দেবে, এই ধরো এখানে দিয়ে দিল অবনী লেখারা, ঠিক আছে? অবনী লেখারা নিচের কোন খেলার সাথে যুক্ত, ব্যাস। তখন যারা পড়ে যায়নি, অবনী লেখারাকে চেনে না বা কোন খেলার সাথে যুক্ত জানে না, তাহলে কিন্তু করতে পারবে না। এই দেখো প্যারা অলিম্পিকে ভালো নাম করেছে, প্যারা শুটিং এর সঙ্গে কিন্তু যুক্ত, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন তোমাদের দেবে স্পোর্টস থেকে। স্পোর্টস এর অনেক ভাগ আছে, আমি তোমাদের বারবার বলেছি, স্পোর্টস এর এটাও একটা কিন্তু ভাগ, ঠিক আছে? তো এগুলো তোমাদের করতে হবে, এগুলো ভালো করে দেখে নেবে কে কোন খেলার সাথে যুক্ত। দেখো রোহিত শর্মা তো তোমরা পারবে, জাসপ্রীত বুমরাও পারবে, মনু ভাকার, দেখো মনু ভাকার জিজ্ঞাসা করতে পারে, কারণ ইনি খুব আমাদের নাম করেছেন, অলিম্পিকে পদকও পেয়েছে দুটো, তো শুটিং এ। তারপর দেখো গুকেশ ডি দাবার ক্ষেত্রে, ইনিও ভালো আমাদের নাম করেছে, সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন। পিভি সিন্ধু আমাদের ব্যাডমিন্টন, আবনী লেখারা প্যারাশুটিং, সমিত আন্টিল প্যারা অ্যাথলেটিক্স, দীপা কর্মকার জিমন্যাস্টিক, রোহন ব্যাপান্না দেখো টেনিস, আনহার সিং স্কোয়াশ, ঠিক আছে? দেখো নীরজ চোপড়া, নীরজ চোপড়া দিয়ে তো কোশ্চেন দেয়ই দেয়, ঠিক আছে? ইনি তো আমাদের একদম খুব পপুলার খেলোয়াড় বলতে পারো, অ্যাথলেটিক্স। এবং যদি তোমাকে কোন খেলা বলে কি বলবে, অ্যাথলেটিক্স যদি অপশনে না থাকে তোমার জ্যাভলিন থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে, ইনি তো আমাদের খুব পপুলার খেলোয়াড় একদম। তারপর দেখো প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স, হরমনপ্রীত সিং হকি, লক্ষ্য সেন আমাদের ব্যাডমিন্টন, লক্ষ্য সেনও এখন কিন্তু প্রচুর নাম করছে, ভালো খেলছে ছেলেটা। তো ব্যাডমিন্টন রিসেন্টলি একটা প্রাইজও জিতেছে, আমাদের অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন, ঠিক আছে? অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন আমাদের কিন্তু লক্ষ্য সেন জিতেছে। তো লক্ষ্য সেনের নাম এখন প্রচুর রয়েছে, তোমাদের দিয়ে দেবে যে লক্ষ্য সেন, হয়তো তোমাদের কোশ্চেন দিতে হয় অস্ট্রেলিয়ান ওপেন এবছর কে জিতেছে, না দিয়ে তোমাদের ইচ্ছা করে দিয়ে দেবে, বলবে লক্ষ্য সেন নিচের কোন খেলার সাথে যুক্ত, ব্যাস। যারা জানবে না ভুল করে দিয়ে আন্দাজে দেবে, ক্রিকেট কি ফুটবলে দাগ দিয়ে দেবে, কারণ এখান তো আর নেগেটিভ মনে থাকছে না, ঠিক আছে? তো তো গোল পাকাতে দোষ নেই, কিন্তু আমাকে সঠিকটা করে আসতে হবে, তাই না? তো নিখাত জারিন দেখো আমাদের বক্সিং, লাভলিনা বোরগাহিন, দেখো লাভলিনা বোরগাহিন বক্সিং, মীরাবাই চানু খুব পপুলার আমাদের, এটা ভার উত্তোলন, ঠিক আছে? ভার উত্তোলন মানে ওয়েট লিফটিং এর সাথে যুক্ত। আর প্রজ্ঞানন্দা দাবা, সুনীল ছেত্রী আসে, সুনীল ছেত্রী আমাদের আসে, ঠিক আছে? সুনীল ছেত্রীটা দেয়, আমি পরীক্ষায় দেখেছি সুনীল ছেত্রী, তো ইনি আমাদের ফুটবলের ক্ষেত্রে যুক্ত। জ্যোতি ইয়ারজি অ্যাথলেটিক্স, অন্নু রানী অ্যাথলেটিক্স, সালিমা তেতে হকি, প্রীতি পাল প্যারা অ্যাথলেটিক্স। এরপর দেখো স্পোর্টস থেকে আরো একটা টপিক তোমাদের নোটস দিচ্ছি আজকে, ভালো করে এই টপিকটাও করে রাখবে। আমি বারবার বলছি স্পোর্টস এর কিন্তু প্রচুর নোটস আছে, এমনি তো আমাদের ওখানে দেয়নি যে স্পোর্টসটা আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? স্পোর্টস থেকে অনেক রকম কোশ্চেন আসবে, সবকটাই কিন্তু আমাদের তৈরি রাখতে হবে। যেমন এখানে দেখো আজকে তোমাদের দিচ্ছি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম কারা হয়েছেন বিভিন্ন খেলা। দেখো আমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আগে যেটা নাম ছিল কি, আগের এটা নাম কি ছিল?
হ্যাঁ, এখানটা আগে তোমাদের করিয়ে দিই। দেখো, আগে আমাদের নাম ছিল এটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, বোঝা গেল? এটার আগে নাম কি ছিল? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। পরবর্তীতে 2021 সালে এটার নাম পরিবর্তন করে কি রাখা হয়? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদের নামে করে দেওয়া হয়েছে। এটাও জিজ্ঞাসা করতে পারে যে কোন সালে এই নাম পরিবর্তন হয়, বুঝে গেল? তো খেলা দেখছো, খেলা শুধু লিখে দিয়েছে ক্ষয়ে একা আর লয়ে আঁকা, এই দুটো শব্দ লিখে, দুটো অক্ষরে লেখা, কিন্তু এর মাঝে বহু ইতিহাস আছে, বহু নোটস আছে, যে জায়গাগুলো তোমাদের করলে তবে এত কিছুর পর তোমরা জিকে তে যে 20 নাম্বার আছে সেই 20 নাম্বারের ফুল নাম্বার বা কাছাকাছি যেতে পারবে এত কিছু করার পর। তো বুঝতে পারছো? তো সেই জন্য যে নোটস গুলো দিচ্ছে এগুলো ভালো করে দাও, প্রিন্ট আউট করে নেবে, ভালো করে এখন থেকে পড়তে থাকো। ঠিক আছে, আর 1-2 মাস হয়তো বাকি আছে, 1.5 মাস এখন থেকে শুরু করে দাও। দেখো, এরপর দেখো আমরা চলে আসছি, কারা দিয়ে থাকে এটা? যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক, ভারত সরকার। নগদ কত দেওয়া হয়? এসব অনেক সময় এই কোশ্চেনও আসে, আমি দেখেছি যে আমাদের নগদ ক্যাশ কত দেওয়া হয় এই পুরস্কারে। তো 25 লক্ষ টাকা এখন বাড়িয়ে ক্যাশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নগদ এখন 25 লাখ টাকা কিন্তু এই পুরস্কার দেওয়া হয়। এবার দেখো আমাদের কাদের দেওয়া হয় না, 4 বছরের মধ্যে অসাধারণ ক্রীড়া পারফরমেন্স যারা দেখাতে পারে তাদের কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, যে কোনো খেলাই হোক, যে কোনো খেলাতে দিতে পারে। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং জায়গায় আমি চলে আসছি, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন খেলোয়াড় যারা পুরস্কার পেয়েছে। যেমন দেখো তোমাদের এখান থেকে দিতে পারে প্রথম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? কে হয়ে যাবে? আমাদের দাবা থেকে দেখো আমাদের পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। 1991-92 থেকে আমাদের প্রথম চালু হয় এই পুরস্কারটা দেওয়া। এই কোশ্চেনটা বহুবার আসে, খুব কমন কোশ্চেন। তারপর দেখো যদি এর পরেও আরো ডিটেলসে দেয় তখন কি আসতে পারে? তখন দিতে পারে যে বিলিয়ার্ডসে প্রথম খেলরত্ন কে পেয়েছে? গীতা শেঠি। ভারোত্তোলনে কে পেয়েছেন প্রথম মহিলা হিসেবে? কর্ণম মালেশ্বরী। ইনি আমাদের প্রথম মহিলা হিসেবেও অলিম্পিকে কিন্তু পদক পেয়েছেন। ঠিক আছে, অলিম্পিক জয়ী প্রথম মহিলা বটে। এবং আমাদের আহ আমাদের মেজর ধ্যানচাঁদ পুরস্কারও পেয়েছিলেন। দুটোই উত্তর একই হবে। যদি তোমাদের বলে মেজর ধ্যানচাঁদ ভারোত্তোলনে প্রথম মহিলা কে হয়েছিলেন? কর্ণম মালেশ্বরী, এটাও যেমন উত্তর, সেরকম অলিম্পিকে প্রথম মহিলা পদক কে পেয়েছিলেন? তো এটাও ঠিক সেম আনসারই হবে। প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে কে পেয়েছিলেন মেজর ধ্যানচাঁদ পুরস্কার? লিয়েন্ডার পেস, 1996-97। প্রথম ক্রিকেটার হিসেবে কে পেয়েছিলেন? দেখো, প্রথম ক্রিকেটার তখন আমাদের কি হয়ে যাবে? সচিন তেন্ডুলকার, 97-98। প্রথম অ্যাথলিট বা মহিলা অ্যাথলিট হিসেবে আমাদের বাংলার জ্যোতির্ময়ী সিকদার। তো এগুলোই তো আমাদের দেবে এই বাংলায় যেহেতু রয়েছে। ঠিক আছে, দেখো প্রথম হকি খেলোয়াড় ধানরাজ পিল্লাই পেয়েছিলেন। প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে পুল্লেল্লা গোপীচাঁদ পেয়েছিলেন। প্রথম শুটিং খেলোয়াড় অভিনব বিন্দ্রা হিসেবে পেয়েছিলেন। প্রথম মহিলা শুটার হিসেবে পেয়েছিলেন অঞ্জলি ভগবত। বক্সার হিসেবে পেয়েছেন মেরি কম। কুস্তিগির হিসেবে প্রথম সুশীল কুমার। জিমন্যাস্টিক হিসেবে পেয়েছেন দীপা কর্মকার। মহিলা কুস্তিগির হিসেবে পেয়েছেন সাক্ষী মালিক। প্যারা অ্যাথলিট হিসেবে পেয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। এবং প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে পেয়েছেন মানিকা বাত্রা। তাহলে আশা করি তোমাদের পুরো মেজর ধ্যানচাঁদ একদম রেডি হয়ে গেল। ঠিক আছে, এরপরে মেজর ধ্যানচাঁদ নিয়ে কোনো আর কথা থাকবে না।
ঠিক আছে, একটা তোমাদের পুরস্কার হলো। এবার একটা হলো, এখন আছে কি বলতো, অর্জুন পুরস্কার আছে, দ্রোণাচার্য আছে, ঠিক আছে, তারপর আরো অনেক এরকম পুরস্কার আছে, সেগুলো করতে হবে এক এক করে, বুঝতে পারলে? তো খেলা আমাদের দুটো ওয়ার্ডে লিখে দিয়েছে যে ও খেলা থেকে, অনেকে ভাববে ও খেলা, খেলা তো আমি সবাই আমি তো ইজি করে ফেলবো, এটা কি ব্যাপার আছে? খেলার দিকে আছে, আমি তো খেলা ভালোই জানি, খেলতেও ভালো পারি, খেলা জানি, আমি জানি, কি এমন আর কোশ্চেন দেবে? দাঁড়াও, খেলা থেকে অনেক ডিটেলস আছে, এমন দিয়ে দেবে না তুমি কোশ্চেন ছেড়ে চলে আসবে, আর একটা ছাড়া মানে তুমি অনেক র্যাঙ্কে পিছনে চলে যাবে। তো ওই জায়গাটা আমাদের ধরতে হবে, ছাড়লে চলবে না, ঠিক আছে, লড়াই করতে হবে, ছাড়লে চলবে না। দেখো, তোমাদের তাহলে এখানে ইংরাজিতে আছে, ইংরাজিটাও করে নিতে পারবে যারা যারা অসুবিধা। আচ্ছা, এরপর দেখো আমাদের ফুল ফর্ম আসছি। আগের বছরও ফুল ফর্ম থেকে কোশ্চেন এসেছিল, এবছরও দিয়ে দিতে পারে, বলা যায় না, কোথেকে দেবে তো আমি আর কোশ্চেন করব না, কিন্তু আমি তোমাদের রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। দেখো, ফুল ফর্ম এগুলো আমি কোত্থেকে জোগাড় করেছি, এগুলো আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেঁটে দেখেছি, যেগুলো পরীক্ষায় এসছে সেগুলো দিচ্ছি। আর একটা ফুল ফর্ম তোমাদের দেব, সেটা এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন যে ফুল ফর্ম হয় সেটা আবার পরবর্তীকালে দেবো, ঠিক আছে। এটা আপাতত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। দেখো, সেলের ফুল ফর্ম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তারপর সিটিবিটি কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, ইউডিডিআই, তারপর আমাদের দেখো বিভিন্ন রয়েছে, ইউনেস্কো রয়েছে, আরবিআই রয়েছে, ইসরো রয়েছে, ঠিক আছে, ন্যাক রয়েছে, WBACTCL রয়েছে, জিআইএফ রয়েছে, প্রচুর রয়েছে। দেখো, এগুলো সব প্রিভিয়াস এসছে। নীতি আয়োগ, এটা আমাদের আসে, নীতি আয়োগ হচ্ছে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, GNP। দেখো, NGO তার ফুল ফর্ম কি, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, দাঁড়াও, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার কিন্তু উল্লেখ করে দিয়েছে, কম্পিউটার থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো কম্পিউটারে আমি কিছু অ্যাব্রিভিয়েশন তোমাদের করিয়ে দেব, ঠিক আছে। এখানে কিছু আছে হয়তো, কম্পিউটার থেকে আলাদা একটা আমি তোমাদের টপিক বানাবো, যেখান থেকে তোমাদের কম্পিউটার রিলেটেড যে সমস্ত, যেমন আগের বারে এসেছিল জেপিজি, ঠিক আছে, জেপিজি ফুল ফর্ম কি, ঠিক আছে। কম্পিউটার থেকে অনেক ফুল ফর্ম হয়, যেমন দেখো এই ওয়াইফাই, ঠিক আছে, এইগুলো এই টাইপের, বা কম্পিউটার রিলেটেড আমাদের এই যে ল্যান, ঠিক আছে, ল্যান, এই সমস্ত গুলো আমাদের আসবে, কম্পিউটার যেহেতু বলে দিয়েছে মানে আসবেই আসবে, দেবেই একদম, ঠিক আছে। তো এই কম্পিউটারটা তোমাদের জোর দিতে হবে। দেখো, পিডিএফ, এই সমস্ত গুলো দিতে পারে কম্পিউটার বা আমাদের ওই রিলেটেড, যেহেতু পিডিএফ এর ফুল ফর্ম কি। দেখো, কম্পিউটার রিলেটেড HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, USB, ইউনিভার্সাল সিরিয়াল বাস, এগুলো এখন যা আছে প্রিভিয়াস ইয়ার করে নাও, তারপর আলাদা একটা আমি কম্পিউটার তোমাদের তৈরি করে দেবো, যেখানে শুধু কম্পিউটার থেকেই থাকবে। LPG, RTI, PM, JDY, JNNURM, ঠিক আছে, এটা আমাদের পরীক্ষায় বহুবার এসছে, বহুবার। জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন, এছাড়া আমাদের আধার রয়েছে, DRDO, নাবার্ডটা খুব আসে, নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তারপর ক্যাগ রয়েছে, NCLT রয়েছে, হু রয়েছে, NHRC রয়েছে, এরকম প্রচুর রয়েছে। দেখো, ইউনেস্কো, DRDO সব তো আছে, নাসা আছে, নাসাটা জিজ্ঞাসা করে, আমাদের যেমন ইসরো, সেরকম আমেরিকার কি আছে, নাসা আছে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এরপর দেখো আমাদের বিভিন্ন বাঁধের বিভিন্ন তালিকা, যেমন আমাদের ফারাক্কা বাঁধ কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর উপর, মাইথন। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ড, দামোদর নদীর উপর। হীরাকুদ বাঁধ ইম্পর্টেন্ট, ওড়িশা নদীর উপর, মহানদী। তেহরি বাঁধ উত্তরাখণ্ড, ভাগীরথী নদী। ভাকরা নাঙ্গাল পাঞ্জাব, শতদ্রু নদী।
নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ, কৃষ্ণা রিভার, সর্দার সরোবর বাঁধ গুজরাট, নর্মদা রিভার। তো প্রত্যেক কটা বাঁধ কিন্তু এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেক কটা যে কোনো একটা দিয়ে দিতে পারে। তো খেয়াল রাখবে, মেত্তুর থেকে শুরু করে মেত্তুর তামিলনাড়ু কাবেরী নদীর উপর, ইন্দ্রাবতী, গান্ধী সাগর, উড়ি বাঁধ, সালাল ড্যাম, এগুলো সব কটা ইম্পর্টেন্ট। কয়না বাঁধ দেখো হাইকোর্টের পরীক্ষায় আগেরবারে 2024-এ এসেছিল, কমন ছিল মহারাষ্ট্র। উকাই বাঁধ ফ্ল্যাগশিপে কমন দিয়েছিল গুজরাট তাপ্তি নদীর উপর। তুঙ্গভদ্রা, সমাশিলা, নিজাম সাগর, সবকটা বাঁধই কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো আমাদের উচ্চতম বাঁধ, উচ্চতম বাঁধ আমাদের যদি জিজ্ঞাসা করে, দেখো মিসলেনিয়াসে কমন ছিল, তো আমাদের তেহরি ড্যাম উত্তরাখণ্ড। লংগেস্ট যদি বাঁধ বলা হয়, দীর্ঘতম বাঁধ, তাহলে হীরাকুদ বাঁধ। আর সব থেকে পুরনো তম বাঁধ হচ্ছে কাল্লানাই বাঁধ, তামিলনাড়ুতে রয়েছে। এরপর দেখো আন্তর্জাতিক সদর দপ্তর, তাদের বিভিন্ন যে হেডকোয়ার্টার গুলো এগুলো থেকে আসে। কিছু কিছু আমাদের বছরগুলো জিজ্ঞাসা করে, যেমন হু থেকে শুরু করে ইউনিসেফ, এগুলো আমাদের কিছু কিছু যে ইম্পর্টেন্ট আছে সেগুলোর ইয়ার গুলো জিজ্ঞাসা করে দেয়। যেমন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ শিশু তহবিল, বিশ্ব খাদ্য কর্মসূচি, খাদ্য কৃষি সংস্থা, সব দেখো দেওয়া রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, জেনেভা সুইজারল্যান্ড, 1919 সালে তৈরি হয়। এটা সালও জিজ্ঞাসা করতে পারে, কারণ অনেক পুরনো, ঠিক আছে, অনেক প্রাচীন, স্বাধীনতার আগে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার রয়েছে, 1944 সালে তৈরি হয়। এগুলো পড়বে, দেখো প্রত্যেক কটা দাগ দেওয়া রয়েছে। বিশ্ব পর্যটন সংস্থা, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সব সব দেওয়া রয়েছে এই নোটস এর মধ্যে। যত হেডকোয়ার্টার আছে ইম্পর্টেন্ট সব দেওয়া আছে, এবং কোনগুলো পড়তে হবে না পড়তে হবে দেখো দাগ দেওয়া আছে। তো বেশি উল্টো পাল্টা পড়ে তো লাভ নেই, যেটা দরকার সেটা পড়তে হবে। এশিয়ান উন্নয়ন ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটাও আছে আমাদের, ফিলিপিন্সে রয়েছে, 1966 সালে তৈরি হয়। এশিয়ান, জাকার্তা ইন্দোনেশিয়াতে রয়েছে, 1967 সালে তৈরি হয়। কমনওয়েলথ সচিবালয় লন্ডন যুক্তরাজ্যে কিন্তু রয়েছে। ইউরোপ কাউন্সিল আমাদের ফ্রান্সে রয়েছে, 1949 সালে তৈরি হয়। তারপর আন্তর্জাতিক পরমাণু সংস্থা, ইন্টারন্যাশনাল চেম্বার্স অফ কমার্স, রেড ক্রস থেকে শুরু করে দেখো আন্তর্জাতিক বিচার আদালত থেকে শুরু করে সব দেওয়া আছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছি, অলিম্পিক কমিটি, ওপেক থেকে শুরু করে, ওআইসি থেকে শুরু করে, দেখবে মাঝে মাঝে পাকিস্তান এই ওআইসি তে গিয়ে নালিশ করে যে ভারত এইটা করেছে। এই ওআইসিটা কি না, এটা হচ্ছে মুসলিমদের একটা বিভিন্ন দেশ নিয়ে সংগঠন, ঠিক আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। এর হেডকোয়ার্টার আছে জেদ্দা, সৌদি আরব, 1969-এ তৈরি হয়। 53টা না কটা মুসলিম দেশ আছে, তাদের নিয়ে এটা তৈরি হয়েছে। আচ্ছা, সার্ক, কাঠমান্ডু নেপাল, দেখো ক্লার্কশিপে কমন ছিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, গ্ল্যান্ড সুইজারল্যান্ড, 5ই অক্টোবর 1948, আগের বছরে কিন্তু পরীক্ষায় কমন ছিল। WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, গ্ল্যান্ড সুইজারল্যান্ড। আন্তর্জাতিক সৌর জোট আমাদের হরিয়ানার গুরুগ্রামে রয়েছে, 2015 সালে তৈরি হয়, ঠিক আছে। দেখো এখানে ইংরেজিতে আছে, ন্যাটো থেকে শুরু করে সব দেওয়া রয়েছে। এরপর ভারতের কৃষিজ গবেষণা কেন্দ্র,
তো এখানে আমাদের দুগ্ধ গবেষণা থেকে শুরু করে, পাট থেকে শুরু করে, দেখো কফি কমন এসেছিল, কফি একই নোটস থেকে দুটো কমন এসছে, কফি এবং আমাদের চা। ঠিক আছে, এছাড়া তামাক গবেষণা, ধান, গম, এগুলো সব করবে। ভারতীয় দুগ্ধ নিগম, চিংড়ি, 28টা রাজ্য, এখান থেকেও পুলিশের পরীক্ষায় কোশ্চেনে কমন এসছে। পুলিশ এক্সামে এখান থেকে রাজধানী জিজ্ঞাসা করা হয়েছিল, এই জন্য রাজধানী গুলো দেওয়া রয়েছে। রাজধানী থেকেও কমন এসছে পুলিশের পরীক্ষা। হিমাচল প্রদেশ, সিমলা, এখানে মুখ্যমন্ত্রীর নাম দেখো, রাজ্যপালও দেওয়া রয়েছে। একটা নোটস এর মধ্যে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাজধানীটা কমন এসছিল। ঠিক আছে, তোমরা কোশ্চেন মিলিয়ে দেখতে পারো। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, নায়ব সিং সাইনি, অসীম কুমার ঘোষ। অসীম কুমার ঘোষ আমাদের বাংলা থেকে হরিয়ানার রাজ্যপাল আছেন। ঠিক আছে, এখানে কেন্দ্রশাসিত অঞ্চল, লেফটেন্যান্ট গভর্নর, মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের রয়েছে। জম্মু কাশ্মীর, ওমর আবদুল্লাহ, মনোজ সিনহা এখানকার লেফটেন্যান্ট গভর্নর কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখে নিও। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সেট হিসেবে তোমাদের থাকবে, এক একটা সেটে কিন্তু 50টা করে এমসিকিউ থাকবে। ঠিক আছে, 50টা করে এমসিকিউ থাকবে। এরকম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, তারপর 4টে করে অপশন, উত্তর, ডেসক্রিপশন। ঠিক একইভাবে বাংলায় কোশ্চেন, অপশন, উত্তর, ডেসক্রিপশন। প্রত্যেকটা কোশ্চেন দেখো। 2026 আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে কাকে যুক্ত করা হলো? আজকের নোটসেই পড়িয়েছি। তো কি হয়ে যাবে? রজার ফেডারার। তো স্পোর্টস থেকে কোশ্চেন, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, পড়ে নেবে। 20টা তিনি কিন্তু এখনো পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম পেয়েছেন। 8টা উইম্বলডন, 6টা অস্ট্রেলিয়ান ওপেন, 5টা হচ্ছে ইউএস ওপেন, একটা ফ্রেঞ্চ ওপেন। ঠিক আছে, দেখো আমাদের অস্ট্রেলিয়ান ওপেন, আমি যেটা বলছিলাম, অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন 2025 পুরুষ একক শিরোপা কে জিতলেন? লক্ষ্য সেন। ঠিক আছে, তো এইভাবে তোমাদের থাকবে। তার সঙ্গে তোমাদের স্ট্যাটিক জিকেও এরকম থাকবে। স্ট্যাটিক জিকে দেখো এখানে কোশ্চেন আছে, 50টা স্ট্যাটিক জিকেরও কোশ্চেন আছে আজকে। এখানেও আমি তোমাদের যে স্পোর্টস থেকেই কোশ্চেন দিয়েছি, যেহেতু তোমাদের স্পোর্টসটাকে আমি বেশি জোর দিচ্ছি, স্পোর্টস, কম্পিউটার, এগুলোর উপর বেশি জোর দিচ্ছি, সেই জন্য আজকে স্পোর্টস থেকেই তোমাদের 50টা কোশ্চেন রেখেছি। এগুলো ভালো করে তোমরা দেখবে। দেখো 50টা কোশ্চেন আছে, যেমন ধরো ক্রিকেট খেলায় নিচের কোন পদটা ব্যবহৃত হয়? তারপর ফার্স্ট আমাদের ওডিআই অধিনায়ক কে ছিলেন? প্রথম ওডিআই ওয়ানডেতে অধিনায়ক কে ছিলেন? অজিত ওয়াদেকর। সেরেনা উইলিয়ামস ড্যাশের শীর্ষস্থানীয় একজন, কোন খেলার সঙ্গে যুক্ত? তো তিনি হচ্ছে আমাদের টেনিস খেলার সঙ্গে যুক্ত, সেরেনা উইলিয়ামস। ঠিক আছে, এরকম কোশ্চেন তোমাদের স্পোর্টস থেকে দেবে। টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখো গলফ খেলার সাথে যুক্ত। রোহিন্টন বড়িয়া ট্রফি ড্যাশের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো কি হয়ে যাবে? রোহিন্টন বড়িয়া ট্রফি ক্রিকেটের সঙ্গে কিন্তু যুক্ত। রোলিং শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? 2020 গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছে? টোকিও। আর 2000 আমাদের 24-এ কোথায় হয়েছে? প্যারিসে। ঠিক আছে, এরকম দিতে পারে।
তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? তো থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। একটা ছোট্ট ক্লাসের মধ্যে তোমাদের সিলেবাস আলোচনা থেকে শুরু করে কি ধরনের নোটস আমি তোমাদের প্রোভাইড করে থাকি সব কিন্তু আলোচনা করলাম। এইটাই তোমাদের শেষ নয়, এরপর এটা তো মানে জাস্ট একটা ট্রেলার ছিল, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের ধীরে ধীরে ধরে ধরে করাবো, যেখানে তোমরা কথাও বলতে পারবে। এখানে তো তোমাদের কথা বন্ধ রয়েছে, সেখানে তোমরা কথাও বলতে পারবে, আমার সঙ্গে আলোচনাও করতে পারবে, ঠিক আছে? আরো তোমাদের নোটস প্রচুর আসতে থাকবে এইভাবে। তো পড়তে থাকো ভালো করে, আশা করি তোমাদের হেল্প হবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো, গুড নাইট। আছে? কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি। একটা মিনিট দাঁড়াও। মিনিমাম ধৈর্যটুকু নেই, কেন যে ক্লাসে আসো কে জানে বাবা। কন্টিনিউ শুধু পিডিএফ দিন বা পিডিএফ নিয়ে অন্তত 50টা মেসেজ করেছো, এই মিনিমাম ধৈর্যটুকু রাখতে পারো না। কি আর বলবো, দুর্ভাগ্যজনক বললেও কম বলা হবে। যার যা ইচ্ছা করো, কারণ অ্যাকচুয়ালি ঠিক ফাঁদে না পড়লে বোঝা যাবে না যে হ্যাঁ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল। আমি একটু তোমাদের গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করেছি, এটা আমাদেরই ফেসবুক পোস্টের লিঙ্ক। আমি তার আগে এখান থেকে সবকিছু করেছি যাতে করে তোমাদের কোনো সময় নষ্ট না হয়। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আহ, আমি এই যে কোশ্চেন গুলো করছো এগুলো নিয়ে বহুবার বলেছি, আবারও বলবো, একটু ধৈর্য রাখো, আমি আবারও বলবো। আমি একটু তোমাদের গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা আমাদেরই ফেসবুক পোস্ট, যেটা হয় আর কি যে উল্টো পাল্টা যে যা খুশি কমেন্ট করে। তো তোমার দিক থেকে যদি কিছু কমেন্ট পাওয়া যায় ভালো ভালো, আমি তাই বলছি না যে তোমাকে ভালোই লিখতে হবে, খারাপ লাগলে তুমি তাই লেখো। তবে তোমার দিক থেকে যদি কিছু, ওই বললাম 5 জন লিখলে তার মধ্যে 4 জন ভালো লেখে, এই আর কি। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো আমি একটা লিঙ্ক শেয়ার করেছি তোমাদের গ্রুপে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমি 2 মিনিটের বেশি সময় নেবো না, আমি তারপরে তোমার এতে চলে যাব। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। এটা আমাদের একটা ফেসবুক পোস্ট, মানে মূলত হচ্ছে ডব্লিউবিসিএস এর জন্য। তো ওইটা আর কি বলে যে যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। সবার কাছে রিকোয়েস্ট রইল, দেখো যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করা যায়। একটু ধৈর্য রাখো, সবকিছু তোমার, আমি পরীক্ষা দিতে যাব না যে আমি নোটস রেখে দিচ্ছি আমার কাজে লাগবে, কোনো কাজে লাগবে না, তোমার কাছে যাবে। আমি কালকে দেখো সবকিছু তোমাদের কাছে চলে গেছে, রেকর্ডিং আমি ওখানে লিখে পাঠিয়ে দিয়েছি যে রেকর্ডিং, যাদের এই তোমাদের ডেটাগুলো আমার কাছে থাকছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল, যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। বিজয় দে, থ্যাংক ইউ ভাই। আবারও বলছি যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো।
এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। সজনী, মালা মাঝি, প্রদীপ, সমীর বাগ, নাজবুল ইসলাম, শুভজিৎ সামন্ত, স্নেহা হালদার, অঞ্জনা চক্রবর্তী, ঠিক হ্যাঁ, কাকলি পাইক, অজয় আড়ি, মণিমালা মাহাতো, শেখ ইমরান, শেখ আলী খান, শুভদীপ গড়াই, শ্রীরূপ কর, বিকাশ সিং, ঠিক বলছি তো নামগুলো? অংশু শাসমল, দীপক প্রামাণিক, পারভিন শেখ, রামজান আলী, দেবশ্রী সিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাম্পি দাস, আরুষি রয়, বলে আর শেষ করতে পারছি না, এত এত নাম রয়েছে, অসংখ্য ধন্যবাদ। দেখো তোমাদের ওখানে শেয়ার করা আছে, যদি একটা দুটো সেন্টেন্সে বাকিরাও যদি শেয়ার করো। আমি কোডে চলে গেলাম, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, বা কোনো ইমেজ পাঠাবে না। এটা সত্যি কথা বলতে গেলে কোনো ইমেজ পাঠাবে না, তাহলে কিন্তু তোমার কাছে যাবে না, এটা মাথায় রাখবে, ইমেজ পাঠাবে না, ঠিক আছে? আর যেটা বলা তোমাদের সাথে, দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছি, ওই লিঙ্কগুলো জয়েন করে যাও, ওখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। রবীন্দ্রনাথ মন্ডল, শুনতে পাচ্ছ ভাই? রবীন্দ্রনাথ মন্ডল বলছি, আজ অসুবিধা হচ্ছে না তো? কোনো সমস্যা নেই তো ভাই? মানে সময় টময় সব ঠিক আছে তো? রবীন্দ্রনাথ মন্ডল, তুমি ভাই সেলিব্রিটি মানুষ, এখানে এসে কি করছো? রবীন্দ্রনাথ মন্ডল, শুনতে পাচ্ছ ভাই? সেলিব্রিটি মানুষ ভাই, তুমি এখানে কি করছো? তো তুমি নিজের সময় নষ্ট করছো। আবারও বলছি, মানে দেখতে তো মানুষের মতো, এটা আমি বিশ্বাস করি, হ্যাঁ তোমাকে দেখতে কিন্তু মানুষের মতো, কিন্তু ব্যবহার ট্যাবহার বাকি অন্যান্য পশুদের সাথে মিলে যাচ্ছে, এটা দেখো ভাই, ঠিক আছে? অন্যান্য পশুদের সাথে ব্যবহার মিলে যাচ্ছে, মানে দেখতে মানুষের মতো, বাকি সবকিছু মানুষের মতো হলে ভালো লাগতো না? পার্টিকুলার একটা নামেই বলছি, রবীন্দ্রনাথ মন্ডল। আবারও বলছি, মানুষ হয়ে যাও, ঠিক আছে? একটু মানুষ হয়ে যাও। চলো, গ্রুপে মেয়েদেরকে বাজে বাজে মেসেজ করছো কেন ভাই? সেগুলোকে আমাকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিচ্ছে। মিনিমাম মানে মানুষ হতেও কি এ লাগে? একটু লজ্জা করে না এগুলো? যাই হোক, যেটা বলা, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, আর নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানেই পাঠাবে, সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, ঠিক আছে? আর সবাইকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করে যাও, প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে গ্রুপ সি গ্রুপ ডির ডেট বাড়িয়েছে, 8 তারিখ, মানে আজ হচ্ছে লাস্ট ডেট ছিল, সেটা 12 তারিখ হয়েছে। আমি অলরেডি হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ইনফর্ম করে দিয়েছি। এটাই হচ্ছে কোড ডেস্টিনেশন মাস্টারজি, নাম্বারটা সেম রয়েছে, 6291515880, নাম্বারটা সেম আছে, 6291515880, সেম নাম্বার। এই নাম্বারটা, এই কোডটা পাঠিয়ে রাখো, ডেস্টিনেশন মাস্টারজি টাইপ করো। আবার বলছি, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, টাইপ করে পাঠাও 6291515880, 6291515880, 6291515880, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। কোডটা হচ্ছে ডেস্টিনেশন মাস্টারজি। আশা করি সবাই পেয়ে গেছো, কারোর কোথাও কোনো অসুবিধা নেই, তাই তো? সবার আশা করি পেয়ে গেছো, কোড পেয়ে গেছো, ডেস্টিনেশন মাস্টারজি 6291515880। নেক্সট যেটা বলার, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, মানে গতকাল যারা ক্লাস করেছিল তারা জানতে পারবে বা ম্যাথ করতে পারবে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। থেকে নাম্বার নিয়ে এগুলো করো না ভাই, আমার বলতেও খারাপ লাগে, ঠিক আছে? আমার বলতেও খারাপ লাগে, এগুলো কেন করছো? তোমার দরকার ক্লাস করছো, করো, ভালো লাগছে না বেরিয়ে যাও, এগুলো করো না, অন্যদেরকে ডিস্টার্ব করো না। আমি বলবো যাদেরকে মেসেজ করছে, সিম্পলি রিপোর্ট অ্যান্ড ব্লক করবে, শুধুমাত্র ব্লক করবে না, রিপোর্ট অ্যান্ড ব্লক করবে। আমাদের প্রত্যেকের মোবাইলে এটা আনলিমিটেড অপশন দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ
কলিং, সব জায়গা থেকে রিপোর্ট, অবশ্যই রিপোর্ট করবে অ্যান্ড ব্লক করবে, রিপোর্ট অ্যান্ড ব্লক করবে। আমি তো যথাসম্ভব চেষ্টা করি, তারপরেও মানে বলে না যে ব্যাপারটা যে আমাদের বাড়ি যতই সুন্দর হোক না কেন, পাশ দিয়ে কিন্তু দুর্গন্ধ নর্দমা যাবেই। তুমি ভেবে দেখো, তোমার বাড়ি যতই সুন্দর হোক, যতই সাজানো গোছানো হোক, পাশ দিয়ে দেখো নর্দমায় গেছে। এটাই আর কি, যে এগুলোকে ইগনোর করা ভালো। কারণ ওই আমরা বিরিয়ানির মধ্যে এলাচ গালে পড়লে যেরকম হয় সেরকম ব্যাপারটা, এদেরকে নিয়ে চলতে হবে, এরা সমাজেরই ওই অঙ্গ। তো ওই আর কি, যেরকম ভাবে বাদ দিয়ে করে যেভাবে করা যায়, জানি না এদেরকে কেন এই করে, কেন জানি না। ক্লান্ত হয়ে লাভ নেই, সিম্পলি রিপোর্ট অ্যান্ড ব্লক করো, অবশ্যই রিপোর্ট করবে, রিপোর্ট অ্যান্ড ব্লক। আর নেক্সট যেটা বলার, যে আগামীকাল ইংলিশ গ্রামার ক্লাস থাকবে। আবারও বলছি, আমাদের যে ক্লাসগুলো হবে খুব ডিটেলস হবে। ওই পিডিএফ এর চক্করে পড়ো না, অনলাইনের চক্করে পড়ো না। বিশ্বাস করো যে দিন দিন কাট অফ হাই হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে তোমাকে যে চাকরিটা দেবে তুমি এটা ভেবো না মানে অনলাইনের পরে কোনো কিছু হয়ে যাবে, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে অনলাইনার কিছু এমসিকিউ, কিছু পিডিএফ, বাজার চলতি বই, এগুলো পড়ে কিচ্ছু করতে পারবে না। যদি বিশ্বাস না হয় আরো একবার ট্রাই করে দেখতে পারো, তারপরে নইলে আমার কথা বিশ্বাস করবে। আরো একবার ট্রাই করে দেখো, নিজের হাতে যদি সময় থাকে। তাই বলবো ওইগুলো থেকে বেরিয়ে এসো, লাইফে অপশনস কমাও, দেখো সাকসেস বাড়বে। মানে তুমি হতে পারে তুমি অনেকগুলো গ্রুপের মধ্যে রয়েছো, তো তোমার সাকসেস রেট কমবে। মানে আমি বলবো আমাদের থেকেও কোনো রকম ফেসিলিটি পাচ্ছ না বা কিছু পাচ্ছ না, সিম্পলি বেরিয়ে যাবে, সিম্পলি বেরিয়ে যাবে। কিন্তু আমি বলবো সব জায়গায় দেখো না, এখানে মুখ মারছো, ওখানে মুখ মারছো, ওখানে দেখছো, এখানে দেখছো, তাতে করে তোমার সাকসেস রেট দিন দিন কমবে, এতটাই কমবে যে তুমি ভাবতে পারবে না। মানে এটা যে কোনো ধরনের এক্সাম্পল নিলে তা সত্যি, যে কোনো ধরনের এক্সাম্পল তুমি কখনোই প্রমাণ করতে পারবে না যে অপশন ভালো বেশি হলে আমার সুবিধা। না, তুমি কনফিউশন, তুমি জামা কিনতে যাও, 10খানা জামা বের করে দিই, তুমি কনফিউশনের মধ্যে পড়ে যাবে কোনটা নেবো। তোমার একসঙ্গে 4খানা জামা পছন্দ হবে। তুমি ট্রেনে শিয়ালদা থেকে বনগাঁ যাচ্ছ বা শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাচ্ছ, কম্পার্টমেন্ট দেখলে পুরো ফাঁকা, তুমি গিয়ে বসবে, দেখবে জায়গা তোমার পছন্দ হবে না, এখানে বসবে, এদিকে রোদ আসছে, ওখানে ফ্যান চলছে না, এখানে হেলান দেওয়ার ভালো জায়গা নেই। তো সেই পয়েন্ট বা ভিউ থেকে বলবো অপশনস কমে গেলেই সাকসেস বাড়বে। কারণ তুমি অন্য জায়গাতে ফোকাস করছো, তোমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বনগাঁ বা কৃষ্ণনগর, তো তুমি ফোকাস করছো অন্য জায়গাগুলোতে। বুঝতে পারলাম? তো আমাদের এই জায়গাগুলো, তুমি একসঙ্গে ধরো ইউটিউবে ক্লাস করো, 5জন টিচারকে ফলো করো, 10জন টিচারকে ফলো করো, তোমার সাকসেস রেট কমবে। করো না, আমি বলবো 1জন 2জন ম্যাক্সিমাম। কালকে যদি তৃতীয় কাউকে ভালো লাগতে শুরু করে, এই 2জনের থেকে 1জনকে বসিয়ে দাও, দেখবে সাকসেস রেট বাড়ছে। গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে অবশ্যই গ্রুপ ডি তে ইংলিশ নেই, এটা ঠিক। এবার যদি মনে হয় তুমি একেবারে শুধুমাত্র গ্রুপ ডির জন্য রিজিড রয়েছো, তাহলে আলাদা কথা। মানে এটা, এই জায়গাটা আমি বলবো অবশ্যই তুমি ডিসিশন নেবে, সিদ্ধান্ত তোমার, তুমি ঠিক করবে যে কোনটা কি করা উচিত। কিন্তু আমি বলবো যে যদি মনে হয় যে তোমার গ্রুপ সিও এতে রয়েছে, কারণ কি, যে তুমি শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ না, আগামী দিনে তো তুমি অন্যান্য পরীক্ষাও দেবে। তো সব পরীক্ষাতেই বলতে পারি ইংলিশ রয়েছে, তাহলে তুমি এখানে ইংলিশ পড়ছো না, আগামী 1 মাস 2 মাস ইংলিশ পড়বে না, তাতে করে আলটিমেট তোমার ক্ষতি হবে। আমি বলবো গ্রুপ সির প্রিপারেশন নাও, গ্রুপ ডি অটোমেটিক হয়ে যাবে। যাদের রয়েছে, গ্রুপ সি এর প্রিপারেশন নাও, টার্গেট রাখো না, গ্রুপ ডি টার্গেট রাখো না। আমি রাখতে বারণ করছি না যে আমার গ্রুপ ডি চাকরি হলেই হবে, গ্রুপ সি কে প্রিপারেশন নাও না, দেখো না হয়ে যাবে। কারণ গ্রুপ সি হলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি জবরদস্ত হবে, অনেক বেশি সিস্টেমেটিক হবে, অনেকটা বেশি হবে। এই জায়গাগুলোকে আমি আবারও বলছি, ডিসিশন আলটিমেট তুমি নেবে, আমার কথা শুনে ডিসিশন নেওয়ার দরকার নেই। তুমি ভাবো যে কথাগুলো বলছি, কারণ তুমি এবার ভাবো না, মানে আমি তুমি প্রত্যেকটা জায়গাতে এক্সাম্পল নিতে পারো। তুমি ভাবো একবার যে তুমি ভেবেছিলে যে আমি ইয়ে করবো, কি বলে, এখনো মেসেজ করছে, এগুলোকে ব্লক করো, কি করব বলো? একটা মিনিট দাঁড়াও তো, এই নাম্বারটা একবার চেক করে নি। এই নাম্বারটা খুব পরিচিত নাম্বার, এদেরকে এতবার করে বলা হয় তারপরও।
85093110। বললাম না, এইগুলো এদেরকে এতবার করে বলা হয় তারপরেও কোনো কিছু এনে এগুলোকে ব্লক করো, সিম্পলি ব্লক করো। আমি করে হয়ে গেছি, ভাবো একবার তাহলে। যাই হোক, যে জায়গাটা ছিলাম, কি বলছিলাম ভুলে গেলাম, আমি সমস্ত চক করে গিয়ে। আহ যাই হোক, আগামীকাল তাহলে ইংলিশ ক্লাস রয়েছে। ইংলিশ যেটা হবে আমি তোমাকে বলে দিই, ইংলিশ ক্লাসের ক্ষেত্রে যে প্রথমে একদম সিলেবাসটা বলা হবে। সিলেবাস বলতে শুধু ইংলিশ, পিওর ইংলিশের সিলেবাসটা, অন্য কোনো কিছুতে যাবে না। ইংলিশের সিলেবাসটা কি রয়েছে, তারপরে আমরা এতে যাব অ্যানালিসিস। মানে এই যে দ্বিতীয় যে জায়গাটা বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যানালিসিস। মানে ধরো আমাদের ইংলিশের মধ্যে 10টা টপিক রয়েছে কি 20টা টপিক রয়েছে, আমাদের 20টা টপিক কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। 20টার মধ্যে হতে পারে 5টা একদমই আমাদের এই পরীক্ষার জন্য একদমই আসবে না, সেগুলোকে বাদ দিতে হবে। তো আমি এটা বলবো সবসময় যে তোমাকে এটা জানতে হবে যে কি পড়বে। এটা যেমন সত্যি যতটা তোমার কাছে আগ্রহের, ঠিক ততটাই আগ্রহের হতে হবে কোনটা পড়তে হবে না। এই দুটো জায়গা তোমাকে খুব ভালো করে জানতে হবে। তো আগামীকাল যেটা হবে যে এই অ্যানালিসিস পার্টটা, যে কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, গ্রামার থেকে কতগুলো কোশ্চেন আসছে, ভোকাবুলারি থেকে কতগুলো কোশ্চেন আসছে। এবার হয়তো গ্রামার থেকে 5টা কোশ্চেন আসছে, তো গ্রামারে 5টা কোশ্চেন কোন সেগমেন্ট থেকে, প্রিপোজিশন থেকে কটা আসছে, পার্টস অফ স্পিচ থেকে কটা আসছে, টেন্স থেকে কটা আসছে, ভোকাবুলারি হলে তোমার সিনোনিম কটা আসছে, অ্যান্টোনিম কটা আসছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কটা আসছে, ফ্রেজাল ভার্ব কি আসছে, গ্রুপ ভার্ব কি আসছে। এই ব্যাপারগুলো যেটা তোমার আগামী দিনের পথ চলতে খুব সাহায্য করবে অ্যানালিসিস পার্টটা। থার্ড যেটা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে সেগুলোকে ডিসকাশন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর বেস করে তার তোমার কি বলে অবশ্যই তার প্র্যাকটিস, মানে প্রিভিয়াস ইয়ারে কেমন কি এসছে। কারণ 1.5 ঘন্টার ক্লাসে এর বেশি কিছু হবে না, কোনো চ্যাপ্টার ওয়াইজ কোনো কিছু যাবে না। এর পরবর্তীতে আমি আগেই জানিয়েছি একটা নতুন ব্যাচ হবে, সেখানে কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ হবে, নাম্বার অফ ক্লাস বেশি থাকবে, কারণ হাতের সময় যেহেতু কম, নাম্বার অফ ক্লাস কিন্তু বেশি থাকবে। তো সেইভাবে এগোবে। এবার তুমি যদি তোমার পুরোটা উজাড় করে দিতে পারো, তাহলে আবারও বলছি কিছু করতে পারো। তোমার এই পুরো টাইমটা তুমি আমাকে দিয়ে দেবে, এই তোমার কাছে কোনো কিছু কিপটেমি করে রাখা যাবে না। তোমার এই পুরো টাইমটা তুমি আমাকে দিয়ে দেবে, দেখো তারপরে কি করতে পারি। মানে তোমার সর্বোচ্চ চেষ্টা করবে এর জন্য, এবং তোমার আগামী দিনের সমস্ত কিছু বাদ দিয়ে দেবে। স্যাক্রিফাইস না করলে লাইফে কিন্তু তোমাকে কিছু দেবে না, স্যাক্রিফাইস তোমাকে করতে হবে। তো সেই জন্য বলবো যে আগামী এই কয়েকদিনের জন্য সবকিছু বাদ দিয়ে দাও। সম্ভাব্য ডেট কিন্তু 18-25 জানুয়ারি, অর্থাৎ হাতে কিন্তু সেই অর্থে বেশি সময় নেই। মানে খুব বেশি হলে 6 সপ্তাহ, আমরা যদি গ্রুপ ডি হিসাবে কাউন্ট করি, খুব বেশি হলে 6 সপ্তাহ। তাই সেই সময়টুকু নেই যে নতুন করে কিছু ভাববে বা কিছু। তাই বলবো অনেকটা বেশি সময় দাও। আমি গতকাল 6-7 ঘন্টা বলেছিলাম, সেটা কিন্তু ওই যাদের একটা বেসিক জায়গা প্রিপারেশন রয়েছে তাদের জন্য, কিন্তু যাদের সেই জায়গাটারও দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি সময় লাগবে। তাই বলবো তোমার এই পুরো টাইমটাকে দাও, আমাকে পুরোপুরি দিয়ে দাও, দেখো কি হয়, কি করতে পারি। আর নেক্সট যেটা বলার বা তোমাদেরকে বলবো যে ছোট ছোট জায়গাগুলোকে ভীষণভাবে নজর দাও, সেগুলোকে দেখো। মানে তুমি মনে হতে পারে এই পার্টিকুলার এটাতে কি কাজে লাগে, এটাতে কি কাজে, কারণ আমি যদি এখন খুব ছোট ছোট 2-4টে পয়েন্ট বলি, তাহলে ব্যাপারটা এরকম যে আমি আগের দিন অনেকগুলো বলেছি, ধৈর্য রাখো, হার্ড ওয়ার্ক করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, ডেডিকেশন রাখতে হবে, এগুলো বলেছে না। এরকম বেশ কিছু আছে। ডিসিপ্লিন হতে হবে। তুমি জেনে রেখো যে একদম ইনিশিয়াল স্টেজে ডিসিপ্লিন যে খুব বেশি কিছু কাজ করে তা না, কিন্তু যত তুমি বড় হতে থাকবে তত কিন্তু তোমাকে ডিসিপ্লিন হতে হবে। তো এইখানে আমাদের একটা ব্যাপার চলে আসবে, মানে দেখো একটা জেনারেলাইজ করছি, যখন আমি একটা নর্মাল পড়াশোনা করছি, নর্মাল করছি, ঠিক আছে, কিন্তু যখনই আমাকে একটু বড় জায়গায় যেতে হবে, এবার কিছু করতে হবে, কারণ যে কোনো হোক না একটা গ্রুপ ডি চাকরি, তুমি জেনে রেখো যে ব্যাপারটা কেন বলছি যে এটা খুব কারণ ধরে নাও, আমি যদি ধরে নিই গ্রুপ ডি কত লোক ফর্ম ফিল আপ করতে পারে, তোমার আইডিয়া একটু এখানে লেখো কত লোক। আমি ধরে নিই 5 লাখ ফর্ম ফিল আপ করছে গ্রুপ ডি তে, 5 লাখের মধ্যে আমাদের ভ্যাকান্সি কত, 5,500, 5,000। তো 5 লাখে 5,000, তাহলে রেশিও কি দাঁড়াচ্ছে একবার ভাবো। তাহলে যে ছেলেটা বা মেয়েটা আলটিমেট গ্রুপ ডি পাচ্ছে, তাহলে তার মধ্যে তুমি ভাবছো যে শুধু সে পড়াশোনা করছে, একদম না, এই প্রত্যেকটা পয়েন্ট কাজ করছে। তাই এই ছোট ছোট জায়গাগুলোকে একটু নজর দাও। মানে আমি এটাকে যদি এইভাবে বলি, যে ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে ক্যান্সার বলে কোনো রোগ হয়, কি বলবে? ক্যান্সার বলে কোনো রোগ হয়? তুমি বলবে হ্যাঁ হয়, ক্যান্সার তো রোগ একটা, তাই না? কিন্তু আমি যদি বলি না, ক্যান্সার বলে কোনো রোগ হয় না, ক্যান্সার বলে
কোনো রোগ হয় না। অ্যাকচুয়ালি রোগ হয় কি বলতো, ওই জ্বর, সর্দি কাশি, বুক ব্যথা, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, খিদে হচ্ছে না, রাত্রেবেলা শুয়ে ঘুম হয় না, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের বিভিন্ন রকমের, দুপুরবেলা খাই না, সকালবেলা খাওয়া হয় না, টাইমলি স্নান খাওয়া দাওয়া করি না, এইগুলোর মিলিত রেজাল্ট ইজ ইকুয়াল টু ক্যান্সার। মানে আমরা ওই যখন ধরো কোন একটা লোকের ক্যান্সার হয়ে গেল, যখন সে বুঝতে পারলো আচ্ছা আমি তো কোনোদিন নেশা করিনি, আচ্ছা আমি তো কোনোদিন কোনো ইয়ে করিনি, এই 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 সমস্ত জাতীয় কোনো কিছু খাইনি, তাহলে আমার কেন হবে? কিন্তু অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে না যে কেন হয়েছে। ঠিক একই রকম এই ঘটনাগুলো ঘটবে, মানে যখন তুমি দেখবে যে সব মানে এই ছোট ছোট জায়গাগুলোকে তুমি যদি নজর না দাও, এই আমি সকালবেলা খাচ্ছি না, একদিন আমি ব্রেকফাস্ট করলাম না, কিছু যায় আসে না। কিন্তু এটা যদি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি ব্রেকফাস্টই করি না, সকালবেলা প্রথমে খাই বেলা 12টার সময়, তাও খাচ্ছি হয়তো চা আর পাউরুটি, তাহলে তো শরীর নষ্ট হবে, খারাপ হবে। শরীরের কত সময় কত রয়েছে এসে নিতে পারবে, তাই না? আমার রেগুলার কান ব্যথা করে, নাক ব্যথা করে, কান দিয়ে রক্ত বেরোয়, নাক দিয়ে রক্ত বেরোয়, আমি ইগনোর করে যাচ্ছি, তাহলে আলটিমেট যা, এগুলো একদিন দুদিনে কিছু যায় আসে না। কিন্তু তুমি যদি প্রতিদিনে করতে থাকো, আমি একদিন ডিসিপ্লিন নই, আমি একদিন বাউন্ডারি হয়ে গেলাম, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি যদি প্রতিদিন ডিসিপ্লিন, আমি একদিন হার্ডওয়ার্ক করলাম না, একদিন আমি গিয়ে প্রচুর বিরিয়ানি এটা খেয়ে আসলাম, তারপরে মোটামুটি আর আমি ডায়েটের মধ্যে রয়েছে, তাহলে শরীর ঠিক থাকবে। কিন্তু তুমি সকালবেলা বিরিয়ানি, দুপুরবেলা বিরিয়ানি, সকালবেলা উঠে আবার বিরিয়ানি খাচ্ছ, তাহলে তো শরীর খারাপ হবে। তো এই ব্যাপারগুলো বলতে চাইছি, ছোট ছোট জায়গাগুলোকে লক্ষ্য রাখো, দেখবে খুব সুন্দর লাইফ। আবারও বলছি, লাইফ খুব সুন্দর, সেটাকে এনজয় করো। যে পার্টে তোমার বোঝা মনে হবে তুমি সেখানে আর দাঁড়াতে পারবে না, টিকতে পারবে না, বা সেখান থেকে তোমার বেরিয়ে আসতে ইচ্ছে করবে। এমনকি মানে সেটা আমি যে সরকারি চাকরির কথা বলি, সামান্য অঙ্কের কথা বলি, ইংলিশের কথা বলি, যে ইংলিশটা আমার কাছে বোঝা মনে হয়, একদম খুব ছোট জায়গাটা থেকে দেখো আর একদম খুব বড় জায়গা থেকে দেখো, লাইফ আমার কাছে বোঝা মনে হচ্ছে, এই জন্য টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে, আর ভালো লাগছে না কোনো কিছু, সব কঠিন। ভাবো একবার, তো তোমার কাছে সমস্ত কিছু কেমন বিষ মনে হবে। তা আবারও বলবো যে এগুলোকে সুন্দর করে রাখার দায়িত্ব তোমার। ছোট ছোট জায়গাগুলোকে টিউনিং করো। তোমার আজকে যেটা বড় কিছু মনে হচ্ছে, সেগুলোর পিছনে ছোট ছোট রয়েছে, সেটা খারাপ হোক বা ভালো হোক। তুমি কোনো কিছুতে বললাম তো যে কিছু একটা অ্যাচিভ করেছো, সে যে কোনো কিছু হতে পারে। তুমি খুব ভালো ছবি আঁকতে পারো, তুমি খুব ভালো গান গাইতে পারো, তুমি খুব ভালো নাচতে পারো। এই খুব ভালো নাচতে পারো মানে আমি এর মতো বলছি না যে মাধুরী দীক্ষিতের মতো, আমি সেটা বলছি তোমার সারাউন্ডিংস এর মধ্যে খুব ভালো নাচতে পারো। তাহলে ভাবো একবার, এখানে খুব ছোট ছোট জায়গাগুলো কিন্তু মেনটেন করেছো, তাই ওইটা হয়েছে। আমি নাচতে পারি না, তার মূল কারণ হচ্ছে ওইগুলো, যে আমি ওইগুলোকে মেনটেন করিনি, বা অন্য কেউ যে হয়তো ভেবেছিল ঠিক আছে নাচ শিখবে, তারপর কিছু দূর যাওয়ার পর আর হয়নি, ওই একই কারণ। ছোট ছোট জায়গাগুলোকে টিউনিং করার চেষ্টা করো প্রতিদিন। তুমি একদিনে কিচ্ছু করতে পারবে না। তুমি ভাবলে যে ঠিক আছে আমি আজ ইয়ে ইয়ে ডাক্তার আমাকে বলেছে প্রত্যেকদিন 3 লিটার করে জল খেতে, আজকেও খাওয়ালো না, কালকেও খাওয়ালো না, পরশুদিন গিয়ে একবারে 6 লিটার জল খেয়ে নেবো, পারবে? কোনোদিন করতে পারবে না। যেটা আজকের কাজ তুমি এটা আর কালকে করে দিতে পারবে না, আর পারবে না। তো সেই জন্য বলবো যে তোমার প্রত্যেকটা দিন তোমার যা যা দেখবেন কখন আর বোঝা মনে হচ্ছে না, যে আমি অনেক কিছু করলাম, বিরাট কিছু কাজ করলাম আজ, একদম সব A to Z করলাম, মনে হবে না। তুমি যদি প্রতিদিনের কাজগুলো, তোমার যা যা রয়েছে, তোমার যে রেসপন্সিবিলিটি, সেগুলোকে যদি ঠিকঠাক করো। ভাবো একবার, এই মুহূর্তে যদি কারোর মনে হয় যে এত এত পড়া, এত সিলেবাস আমি কি করে মেনটেন করবো, তাহলে বুঝবে ব্যাকগ্রাউন্ড ওটাই কাজ করছে, যে তুমি এত ফাঁকি দিয়ে এসছো, বা দীর্ঘদিন তোমার বইয়ের সাথে আর কোনো যোগাযোগ নেই, তখন তো তোমার মনে হবে যে না এখন আমি পড়ে কি করব, অঙ্ক এতগুলো চ্যাপ্টার, ইংলিশ এই এত জিকে, এত কিছু আমি কি করে মেনটেন করবো। খুব স্বাভাবিক, এটাই মনে হবে তোমার, এর বাইরে আর অন্য কিছু করার নেই। কিন্তু এটা যদি তুমি রোজ একটু একটু করে করতে থাকো, তোমার কখনো মনে হবে না আজ আমি বিরাট কিছু করেছি। ওই যে বললাম একদম শুরুতে, যারা গতকাল ছিল মনে করে দেখো, আমি এই কথাটা বলেছিলাম যে তুমি যখন একদম ফ্রেশার, তুমি শুরু করছো, তোমার একটা চাকরি দরকার, নিজেকে 3 বছর সময় দাও, 1000 দিন বা 3 বছর নিজেকে পুরো সময় দাও। এর মধ্যে এখান থেকে নিজেকে বের করবে না, এর মধ্যে নিজেকে এখান থেকে বের করবে না, সময় দাও, রেজাল্ট পাবেই। আর এটা যদি তুমি কন্টিনিউ করতে পারো, তখন দেখবে আমি বলেছিলাম
1000 ঘন্টা পার ইয়ার বলেছিলাম, রাফলি সেটা কেমন দাঁড়ায়, ওই মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার কাছাকাছি। তুমি যদি ওটা দাও, তোমার কখনো মনে হবে না আজ আমি বিরাট কিছু করলাম, আজ আমি অনেক কিছু পড়াশোনা করলাম, একদম মনে হবে না। কিন্তু তুমি অনেক দিন পড়াশোনার বাইরে হঠাৎ করে আজ ভাবলে একটু পড়তে বসবো, প্রথমত কিছু হবে না, দ্বিতীয়ত মাথার মধ্যে এত বেশি গিজগিজ করবে যা কোনো কিছুই মাথায় ঢুকছে না। দেখো একবার কতটা সত্যি বলছি কতটা মিথ্যা বলছি। তো সেই জন্য আমি বলবো যে আরো এখনো হয়তো সময় রয়েছে। তুমি ভাবছো যে না আমার সব হয়ে গেছে, শেষ হয়ে গেছে, একদম না। বিশ্বাস করে আমাদের প্রত্যেকের কোশ্চেন পেপার আলাদা। তো ওটা ভেবো না যে আমার এখন 38 বছর বয়স তার মানে আমার সব শেষ হয়ে গেছে। হতে পারে 38 বছর থেকে তোমার প্রথম শুরু হচ্ছে, এর আগে পর্যন্ত তোমার ওই জায়গাটা পুরোপুরি ভিত ছিল, মাটির নিচে, ওটা আর কেউ দেখতে পাবে না। তোমার 38 বছর বয়স হয়ে গেছে, তুমি ভাবো না যে এটাই হয়তো তোমার সে শুরু করার সঠিক সময়। সিক্রেট কোড এই কদিনের জন্য সিক্রেট কোড বাধ্যতামূলক, আদারওয়াইজ তুমি পাবে না। এর পরবর্তীতে আমি জানিয়েছি, আগেই জানিয়েছি যে এরপরে যে নতুন ব্যাচ শুরু হবে সেখানে প্রথমেই তুমি চোখে এই দুটো বড় পরিবর্তন দেখতে হবে। এক, মাইক্রোফোন খোলা থাকবে, অর্থাৎ তুমি সরাসরি লাইভ ক্লাসে কোশ্চেন করতে পারবে। যে আজ এত কিছু মেসেজ করতে হচ্ছে আর দরকার পড়বে না, দেখবে মেসেজ বক্স আর দরকার পড়ছে না, তুমি সরাসরি কোশ্চেন করতে পারবে, স্যার এটা বুঝতে পারলাম না, ওটা আরেকবার রিপিট করুন স্যার, এটা আরেকবার বলুন। আর 2 নম্বর যেটা, যে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না। কিন্তু এই কয়েকদিনের যে রুটিন তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে, এখানে সিক্রেট কোড ছাড়া কিন্তু যাবে না। কারণ গ্রুপে এতজন ছেলে মেয়ে আর ক্লাস করছো, তুমি দেখো না তুমি যে গ্রুপে আছো কতজন ছেলে মেয়ে রয়েছে, কতজন। আমি দুটো গ্রুপে লিঙ্ক শেয়ার করি, এটা আমি যদি দুটো গ্রুপ বলি তাতে মানে এটা প্রায় ধরে নাও প্রায় 1800-র কাছাকাছি, কি 1700-1800 ক্লাস করে কতজন, 150 জন মতো রাফলি। তাহলে আমি কেন, তারা শান্তি প্রিয় লোক, আমি কেন তাদেরকে ডিস্টার্ব করব? আমি ডিস্টার্ব করতে পারবো না। তো ওরা ওখানে রয়েছে, থাকবো না। যাদের দরকার আছে তারা ক্লাসে আসবে, যাদের দরকার নেই কোনো নেই। তুমি দেখবে না যে আমার দিক থেকে কখনো ফোন মেসেজ পর্যন্ত যাচ্ছে। মনে রেখো, দরকার যদি তোমার একার হয় তাহলে আমি তোমাকে কিচ্ছু উপকার করতে পারবো না। দরকার যদি শুধু আমার একার হয় তুমি আমাকে কিচ্ছু উপকার করতে পারবে না। কিন্তু দরকার যদি তোমার আমার দুজনের একসঙ্গে হয়, তা ডেফিনেটলি ট্রুথফুল হবেই। কি বলছে এই প্রশ্নের উত্তর দিলে ভালো হয়? কিসের প্রশ্ন? এর আগে বলেছে একদম স্যার, তার আগে কোথায় কি কোশ্চেন করেছো? চলো আমি এই পর্যন্ত রাখলাম, 8টা বাজে। আগামীকাল ঠিক সন্ধ্যা 6টা থেকে কোথায় আমি কোনো কোশ্চেন খুঁজে পাচ্ছি না, কি কোশ্চেন করেছো কিছু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ঠিক রাত 8টা থেকে তোমার শুরু হবে, কি বলে আহ ইংলিশ ক্লাস শুরু হবে, কেউ মিস করবে না। আমি তো তাই এইমাত্র উত্তর দিলাম বাবা, যে এখানে লাইভ ক্লাস ছাড়া মানে সিক্রেট কোড ছাড়া তুমি কোনোভাবে কিছু পাবে না। সেই কথাটাই তো বললাম, তাই না? এইমাত্র তো বললাম তো, তাহলে আবার কি। চলো আমি এই পর্যন্ত রাখছি, যাওয়ার আগে ছোট্ট করে তোমাদের গ্রুপটা আবার একটু ওপেন করে দিচ্ছি, হালকা করে একটু তোমরা মেসেজ করে দাও তোমাদের কেমন লাগলো, বা 2 দিনের ক্লাস হয়ে গেল, কতটা কি কনফিডেন্স মনে হচ্ছে, কতটা কি কি মনে হচ্ছে। দেখো গ্রুপটা ওপেন আছে, আমি চললাম, 2 মিনিটের মধ্যে আমি গ্রুপটাও বন্ধ করে দেবো, গ্রুপটা দেখো ওপেন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে, ভুল বললাম, সন্ধ্যে 6টায় দেখা হবে ইংলিশ ক্লাসে, মিস করো না। টার্গেট রাখো গ্রুপ সি, গ্রুপ ডি অটোমেটিক হয়ে যাবে। থ্যাংক ইউ, গুড নাইট।